আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা মাছ চাষের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে অধিকাংশ কৃষক ভাই চিন্তিত থাকেন। সেই বিষয়টা কি, কার্প জাতীয় মাছ চাষ করব, সেটা আবার শীতকালীন সময়। এই যে শীতকালীন সময় কার্প জাতীয় মাছ চাষ করলে কি কি সমস্যা হইতে পারে, বা আসলে কি শীতকালীন মাছ চাষে কোনো সমস্যা হয় কিনা, বা যেসব সমস্যা হয় সেই সব সমস্যার সমাধান আছে কিনা, এই জিনিসগুলো আমাদের খুবই জানা দরকার। কারণ কি, আমরা চাই, আমরা একটা সময় ছিলাম মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে। কেন? কারণ কি, নদী নালাতে আর ওইভাবে মাছ পাওয়া যায় না। এখন নদী নালাতে আমরা আগে যে মাছগুলো পাইতাম সেই মাছগুলো ছিল কি কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ, অনেক এলাকায় সাদা মাছ বলে থাকে। তো এই মাছগুলা কিন্তু এখন আমরা চাষ করতেছি, অর্থাৎ এখন চাষে চলে আসছে। আমরা সকল মাছই এখন চাষ করতে পারি। এখন এই চাষযোগ্য যে মাছগুলো আছে, এই মাছ যদি পুকুরে যদি সঠিকভাবে চাষ করতে না পারি, সেক্ষেত্রে একটা সময় দেখা যাবে কি আমরা আর মাছই পাচ্ছি না, তখন আমাদের হয়তো মাছ ইম্পোর্ট করা লাগবে। তো এটা আমাদের দেশের অর্থনীতির জন্য বিশাল একটা ঝামেলা তৈরি হবে, এবং আমরা এমনি উন্নয়নশীল দেশের কাতারে পড়ি। সেক্ষেত্রে আমাদের যদি আবার ইম্পোর্ট করতে হয়, তো এই জিনিসটা আমাদের জন্য অবশ্যই অর্থনৈতিকভাবে একটা চাপে ফেলবে। তো যেই জিনিস আমরা নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হয়ে এক্সপোর্ট করতে পারি, সেই জিনিস যদি অদূর ভবিষ্যতে যদি ইম্পোর্ট করতে হয়, তার মানে আমাদের জন্য অবশ্যই এটা একটা চিন্তার কারণ হবে। এই জন্য আমরা আজকের ভিডিওটা সুন্দর করে সাজানোর জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের আজকের গেস্ট তোফাজ্জুদ্দিন আহমেদ সাহেব, উনি দীর্ঘদিন উপজেলা মৎস্য অফিসার ছিলেন, তারপর জেলা মৎস্য অফিসার হয়েছেন, এরপরে উনি বিভাগীয় মৎস্য অফিসার ছিলেন। তো উনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন কৃষকের সাথে কথা বলা, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমাদের কার্প জাতীয় মাছ চাষ নিয়ে ইনশাআল্লাহ আর কোনো পরবর্তী সময় প্রশ্ন না থাকে। তো স্যার, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই, আমি ভালো আছি, এবং আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছে তাদেরকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আপনার এই যে আয়োজন এবং চাষির প্রতি আপনার যে একটা দরদ, এবং আপনি শুধু পোনা বিক্রি করেন, শুধু সেটা না, চাষিদেরকে উপকার করার জন্য চেষ্টা করেন। এই যে আমাদেরকে আবার সুযোগ করে দিয়েছেন আপনার এই সাকিব এগ্রোটেকের যে চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার একজন মহৎ মানুষ দেখেই উনি আমার কথা বলতেছেন। আমি আসলে চাই যে স্যার, প্রত্যেকটা কৃষক যাতে চিন্তা করতে পারে যে আমি যে জিনিসটা করতেছি সেটা আমার জন্য এমন জিনিস হোক যে আনন্দের একটা পেশা হয়, এবং কি মাছ চাষ জিনিসটা অনেকটা আনন্দের পেশা, পাশাপাশি লাভজনক একটা পেশা। তো এই জায়গাতে এই লাভজনক জিনিসের ক্ষেত্রে আবার একটু সমস্যাও আমাদের কৃষকরা মনে করেন যে শীতকালীন সময় আমি কার্প জাতীয় মাছ চাষ করবো। স্যার, শীতকালীন সময় কার্প জাতীয় মাছ নিয়ে যদি আপনি বলেন যে কি কি সমস্যা হইতে পারে, বা আসলে কি সমস্যা হয় কিনা, একটু যদি বলতেন। ধন্যবাদ সাকিব ভাই, এটা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যে শীতকাল আসলেই আমরা মাছ চাষের সাথে যারা যুক্ত তারা নানান রকম চিন্তায় পড়ে যায়। প্রথমেই শীতকালে কি ঘটে সেটা আমাদের আগে বুঝতে হবে, যে শীতকালটা কেন আলাদাভাবে আমরা দেখছি। এটা প্রধানত হলো যে শীতকালে আমাদের দিনের ভাগটা ছোট হয়ে আসতেছে, অর্থাৎ সূর্যের আলোটা কমে আসে, দিনটা ছোট হয়ে আসে। ছোট হয়ে আসার কারণে সূর্যের আলোতে যে আমার পানি যে গরম হয়, সেই পানি তুলনামূলক কম গরম হয়। এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার মাছ চাষে খুব বড় একটা ভূমিকা রাখে। এটাই হলো প্রথম একটা ইস্যু, যে টেম্পারেচারটা কমে যাচ্ছে। দিনের ভাগ ছোট হওয়ার কারণে যে অক্সিজেন, যে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হয়, ওটারও লেন্থটা কমে আসে। অর্থাৎ আগে 8 ঘন্টা 9 ঘন্টা আপনার দিন থাকতো, তখন আপনার অনেক সময় ধরে সালোক সংশ্লেষণ হতো। এখন যেহেতু দিনটা কমে 7 ঘন্টায় নেমে আসে, ফলে আপনার এই সালোক সংশ্লেষণ, অক্সিজেন তৈরি হওয়ার ফ্যাক্টরিটা কম সময় ধরে চলে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। পাশাপাশি আপনার খেয়াল করে দেখেন যে এই সময় পুকুরের পানির ভলিউম কমে যায়, পানি আস্তে আস্তে শুকিয়ে, আগে হয়তো 6 ফিট 7 ফিট 8 ফিট ছিল, যে মাছ ছিল কোনো অসুবিধা হয় না। কিন্তু শীতকাল যতই আসে, যেমন চৈত্র মাস বৈশাখ মাস যতই আগে আসবে, আমরা দেখি যে আমাদের পুকুরের পানি অনেক এলাকা, আবার কিছু কিছু এলাকায় এটা অনেক কমে যায়, আবার অনেক এলাকায় আছে 2-3 ফিট কমে যায়। ফলে ভলিউম অফ ওয়াটার আপনার কমে যায়। তো ভলিউম অফ ওয়াটার যখন কমে আসে, তখন যেটা হয় যে আপনার অক্সিজেন, তো আমরা সবাই জানি যে পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এখন পানি যদি কমে যায়, তাহলে ওর টোটাল অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটা কমে যাবে। আবার টোটাল অক্সিজেনের উপরে বায়োমাস ধরে রাখার ক্যাপাসিটি থাকে। যে আপনি যেমন ধরেন, আমরা হাউসে যখন মাছ চাষ করা হয়, বলা যে 10 লিটারে 1 কেজি মাছ তৈরি করা যায়। অর্থাৎ এই ওয়াটার ভলিউমের সাথে বায়োমাস মানে মাছের ওজন, কি পরিমাণ মাছ প্রতি শতাংশে বা কত জায়গায়, যেমন ধরেন 1 শতাংশে যদি 5 ফিট গভীর হয়, তাহলে আপনি 30 কেজি সাদা মাছ আপনি রাখতে পারবেন। এই যে 30 কেজি, এটাই হলো ওর ধরে রাখার ক্যাপাসিটি।
ওখানে যদি 40 কেজি হয়ে যায় তাহলে সে মাছ অক্সিজেনের সমস্যায় পড়বে, মাছ খাবে নানান প্রবলেমে পড়ে যাবে। যেহেতু ভলিউমটা কমে আসে ফলে তার ধারণ ক্ষমতা কমে আসে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আগে যখন 6 ফিট পানি ছিল ওর ভিতরে যে পরিমাণ সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস বা সলিড ম্যাটেরিয়ালস থাকতো সেইটা আস্তে আস্তে পানি কমে যাওয়ার কারণে পানি গাঢ় হয়ে যায়, নানান রকম মানে উপকরণে পানিটা গাঢ় হয়ে যায়, যেটা মাছের জন্য সুইটেবল না। তো এই ধরনের আরো ঘটনা হলো যে মাছ কিন্তু এই সময় খাওয়া কমে যায়, টেম্পারেচার কমে গেছে, অর্থাৎ খাবার গ্রহণ হার কমে যায়। এইটা আমরা অনেক সময় অনেকে বুঝতে অসুবিধা হয়। এখানে হচ্ছে যে ধরেন আপনার 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, গরমকালে 30, 32, 33, 34 পর্যন্ত উঠে যায়। এখন শীতকালে কিন্তু অনেক এলাকা ভিত্তিক, যেমন আমাদের উত্তরবঙ্গে এটা 6 ডিগ্রি 6.5 ডিগ্রি পর্যন্ত নামে, আবার আমাদের মধ্যম অঞ্চলে দিয়ে আপনার 15 ডিগ্রি 16 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তো বলা হচ্ছে যে এটা সায়েন্স বলতেছে যে আপনার যদি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়, অর্থাৎ আপনার 30 ছিল 20-এ নেমে গেল, তাহলে আপনার খাদ্য গ্রহণ অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ আগে যদি একটা মাছ 2 গ্রাম খাবার খায় বা 4 গ্রাম খাবার খায়, 10 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার কারণে সে দৈনিক 2 গ্রাম খাবার খাবে। আবার ঠিক অপোজিটটাও এরকম যে আপনি 20 ডিগ্রি টেম্পারেচার আছে, টেম্পারেচার বেড়ে যদি 30 ডিগ্রি হয়ে গেল, মানে 10 ডিগ্রি বেড়ে গেল, তাহলে আগে যদি সে 2 গ্রাম খাবার খায় এখন সে 4 গ্রাম খাবার খাবে। অর্থাৎ এই খাবার গ্রহণ হার কমে যায়। তার মানে অ্যাকচুয়ালি মাছের যে ভিতরে যে মেটাবলিক যে কার্যক্রম, তার যে মেটাবলিক যে মানে অ্যাক্টিভিটি, যেমন রক্ত চলাচল করা, তার যে মুভমেন্ট, তার যে মানে পাকস্থলী যে অ্যাক্টিভিটি, সব কিছু কমে যায়। তা সব যে কমে যাওয়ার কারণে ওর টোটালি এনার্জি চাহিদাও কমে যায়। তা যেহেতু এনার্জি চাহিদা কমে যায় সেহেতু সে খাওয়াটা কমায় দেয়, তার তো ওই পরিমাণ খাবার লাগে না। এই জন্য আপনার শীতকালে সে খাবার কমে যায়, যেহেতু সে খাবার কম খায় সেজন্য শীতকালে সে কম বাড়ে। কোনো মাছ আছে, যেমন বিশেষ করে কার্প জাতীয় মাছের ভিতরে আপনার রুই, মৃগেল, এই দুটা মাছের গ্রোথ ডিসেম্বর এবং জানুয়ারিতে একেবারেই নাই বললেই চলে, এরকম কমে যায়। কিন্তু আপনার অন্যান্য মাছ, যেমন ধরেন কার্পু মাছ বলেন, আপনার হলো থাই সরপুটি বলেন, যেমন অন্য পাঙাশ আছে, তেলাপিয়া আছে, এগুলো মোটামুটি কিন্তু গ্রোথ থাকে, ইভেন গলদা চিংড়িরও গ্রোথ থাকে মোটামুটি। কিন্তু বিশেষ করে রুই এবং মৃগেলের ক্ষেত্রে দেখা যায় যে গ্রোথটা একেবারেই কমে আসে এই ডিউ টু এই টেম্পারেচারের কারণে। তো এরকম অনেকগুলো বিষয়, যেমন ধরেন আপনার যে পানির যে ওখানে যে আপনার ন্যাচারাল যে জিনিসগুলো থাকে সেগুলোরও আপনার পিএইচ কম বাড়া কমা হয়ে যেতে পারে। অ্যামোনিয়ার পরিমাণ, যেহেতু পানির ভলিউম কমে আসে, অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। আপনার যেহেতু দিনের ভাগ কম সেহেতু আপনার এই যে কার্বন ডাইঅক্সাইডের যে ফ্লাকচুয়েশন সেটাও আপনার পরিবর্তন হয়ে যায়। ফলে শীতকালটাকে আমরা বলি মাছ চাষের জন্য একটা লিন পিরিয়ড, মানে এটা ভালো উত্তম সময় না, বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি। অন্য সময় কিন্তু মোটামুটি আপনার নভেম্বরের 30 নভেম্বর পর্যন্ত কিন্তু মোটামুটি আপনার থাকবে। ওদিকে আবার ফেব্রুয়ারি শুরু হলে কিন্তু আপনার টেম্পারেচার বাড়তে থাকবে, মাছ আবার অসুবিধা হবে। তো এই সময় আপনার যেহেতু তার যে শীত চলে আসছে, আমরা বললাম সেটা একটা লিন পিরিয়ড, তার জন্য মানে অনুকূল পরিবেশ না। ফলে তার যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা, মাছের যে রোগ প্রতিরোধক ডিফেন্সিভ মেকানিজম, সেটাও একটু ঘাটতি হয়ে যায়। যেহেতু তার পুষ্টি গ্রহণ, খাবার গ্রহণ কমে যায়, ফলে ওই সময় সে একটু নিজেকে একটু বিপদাপন্ন মনে করে, অর্থাৎ তার রোগ টোগ খুব দ্রুত ধরে ফেলার একটা ভয় থাকে। এই যে সার্বিক বিষয়গুলো আমি বললাম, যেগুলো আপনার নেগেটিভ সাইড, যে শীতকালে আপনার এই সমস্যাগুলো থাকে, তো এই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনা নিতে হবে। তার মানে হচ্ছে যে আমরা শীতকালে মাছ কখন রাখি। আমরা সবাই জানি যে মাছ হলো মার্চ এপ্রিলে যে মাছের দাম বাড়ে, এই জন্য আমরা শীতকালটাকে মাছের ধরে রাখতে চাই। আবার ওভার উইন্টারিং যে পোনাটা, শীত পার করার পরে যে পোনার বিক্রি, সেটা তো আবার ভালো দাম পাওয়া যায়। এই জন্য আমরা সবাই চাই যে শীতটা পার করে যে মাছটা বিক্রি করতে। কিন্তু আপনাকে তো ব্যবসা করতে হবে, আপনার পুঁজির সিকিউরিটি লাগবে, আপনার বিনিয়োগটা যাতে সিকিউর থাকে সেটা আবার মাথায় রাখতে হবে। এই জন্য যেটা হলো যে যখন আপনি শীত এসে যাচ্ছে তার আগে মাছের পরিমাণটা আপনাকে কমায় নিয়ে আসতে হবে। কেন কমাতে হবে? যে আপনার ওয়াটার ভলিউম তো আপনার 7 ফিট গভীর ছিল, অনেক পুকুর আছে 8, 10 ফিট 12 ফিট পানি থাকে। কোনো এলাকায় আপনি যেহেতু তেলাপিয়া নিয়ে সারা বাংলাদেশে কাজ করেন, আপনার দেখবেন খেয়াল করে যে আপনার তেলাপিয়ার পুকুরের পানি আপনার পুরো 10 ফিট ছিল 3.5 ফিট 4 ফিটে নেমে গেছে। ফলে যেহেতু ভলিউম অফ ওয়াটার কমে যাচ্ছে, আমি একটু আগে বলেছি যে বায়োমাস তার ধরে রাখার ক্ষমতা কমে যায়। ফলে বুদ্ধিমানের কাজ হলো যে আমি কিছু বড় মাছ শীতের শুরুর আগেতে আমি বিক্রি করে দিয়ে আমার মাছটাকে কমায় রাখাটা সেফ, নিরাপদ। তো শীতকালের এই যে আমি যে সমস্যাগুলো বললাম, এগুলো যদি একজন চাষি ভালো করে উপলব্ধি করে, তাহলে সে শীতকালটা কিভাবে পার করবে, সেফ ভাবে পার করবে, সেটার প্ল্যান বা সেটার কার্যক্রম সে হাতে নিতে পারবে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে ভয় পেয়ে আমি একেবারে মাছ চাষ বন্ধ করে দিব শীতকালে, সেরকম না। বিশেষ করে রুই জাতীয় মাছের ক্ষেত্রে এই ধরনের কোনো ভয় নেই, মাছ থাকবে। কিন্তু যদি আমরা প্রয়োজনীয় কার্যক্রমগুলো বাস্তবায়ন করি, তাহলে ইনশাল্লাহ আপনি ভালোভাবে এটা পার হয়ে যেতে পারবেন। তো এখন হলো যে আপনার এই যে শীতকালে যে আমি মোটামুটি যে সমস্যাগুলো বললাম,
এই সমস্যাগুলোকে যদি আমরা চাষি ভাইরা যদি সফলভাবে মোকাবেলা করতে চাই, বা আমরা যদি এই সময়টা আমরা স্পেশালি কি করব, যদি মনে হয় যে আমরা স্পেশাল কি পদক্ষেপ নিলে আমার মাছটা ভালো থাকবে, বা আমি শীতকালটা নিরাপদে আমার মাছটাকে পার করে নিতে পারবো, তো সেটা প্রথম কাজটাই হলো যে আমরা কথার ভিতর বলেছি যে খাবারটা কমাতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন ধরেন আপনি নভেম্বর মাসে বা অক্টোবর মাসে ধরেন একটা পুকুরে আপনি 60 কেজি খাবার দিচ্ছিলেন, এখন আপনাকে কমায়া 20 কেজিতে নেমে যেতে হবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগে নেমে যেতে হবে। তো আমরা আগে যে খাবারটা দিচ্ছিলাম সেটা যদি ডুবন্ত খাবার দেই, তবে ভালো হলো যদি ভাসমান খাবার দেওয়া হয়। কেন ভালো? সেটা হচ্ছে যে যখন আপনি ডুবন্ত খাবার পুকুরে ইউজ করতেছেন, তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে খাবারটা কতগুলা খেয়েছে। যেমন আপনার রুই মাছের চাষে বলেন, কার্পজাতীয় মাছ বলেন, তেলাপিয়া বলেন, পাঙাশ বলেন, যে কোনো মাছের ক্ষেত্রে আমরা যদি ডুবন্ত খাবার দিয়ে মাছ চাষ করি, তাহলে আমরা যে খাবারটা দেই, থ্রো করে দিলে এটা পানির তলায় চলে যায়। ফলে এটা কত অংশ খেয়েছে আর কত অংশ খায় নাই, এটা আমরা অন্য সময় অতটা বিবেচনা না করলেও শীতে আপনাকে বিবেচনা করতে হবে। কারণ শীতে আমি একটু আগেই বললাম যে শীতে পানির ভলিউম কমে আসে। এখন যদি আমি যে খাবারটা দিলাম এর যদি একটা অংশ পচে যায়, নষ্ট হয়, অভুক্ত থাকে, তাহলে আপনার পরিবেশগত বিশাল একটা সমস্যার সৃষ্টি করে। পাশাপাশি আপনার তো টাকার অপচয় হচ্ছে। এই জন্য আপনার বেটার হচ্ছে যে এই সময়টায় আপনি তাকে অভ্যাস করে নিতে হবে। প্রথমে দিলেই কিন্তু ভাসমান খাবে না। আপনি একজন চাষিকে পরামর্শ দিলেন যে আপনি শীত আসছে, আপনি তেলাপিয়াকে সাদা দেন বা রুই মাছকে আপনি ভাসমান খাবার দেন। যেহেতু সে আগে ভাসমান খাওয়াতো না, ফলে হঠাৎ করে বললে কিন্তু মাছে খেতে চায় না। এই জন্য যারা রেগুলার মাছ চাষ করে তারা অনেকেই জানে যে একটু ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে অভ্যাসটা করায় নিতে হবে। এইটা একটা কাজ। দ্বিতীয় হলো, যেহেতু খাবার কম খাবে, সেহেতু আমাদের পুষ্টিকর খাবারের দিকে লক্ষ্য করতে হবে। যে আমি আগে আমিষ খাওয়াচ্ছিলাম 22%, এখন আমি 28-29% আমিষের খাবার দিব। যেহেতু সে কম খাচ্ছে, এখন এই খাবারটা তাকে খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে? যে প্রত্যেকটা অ্যানিম্যালেরই সে যেহেতু বেঁচে আছে, তার কিছু না কিছু অ্যাক্টিভিটি ভিতরে চলে, দৈনন্দিন একটা এনার্জি লাগে। আমার রুই মাছ বড় হচ্ছে না, কিন্তু তার দৈনিক কিন্তু এনার্জি তার ব্যয় হচ্ছে। এই এনার্জিটা যেটুকু ব্যয় হচ্ছে অতটুকু খাবার তাকে খাওয়াতে হবে, বা সে খায় অতটুকু খায়। এই জন্য আমরা 3 ভাগের 1 ভাগ খাবার দিব। তাহলে খাবারের পরিমাণ কমাবো, আমরা ভাসমান খাবার খাওয়াবো, পাশাপাশি একটু পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবো। এবং অন্য সময় আমি যদি ভিটামিন সি নাও দিই, বিশেষ করে কার্প জাতীয় মাছে অন্য সময় এরকম স্পেশালি ভিটামিন খাওয়ানো, মিনারেলস খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু শীতকালে আমরা একটু খাওয়াবো। কেন? যে ভিটামিন মিনারেলস এটার মূল কাজই হলো রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করা, তার জন্য ডিফেন্সিভ, তার এটা স্ট্রং থাকে। এই জন্য এইটা পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না। আপনার ধরেন 100 কেজি মাছকে আপনি হয়তো 5 গ্রাম, 6 গ্রাম, 7 গ্রাম বা 10 গ্রাম, হাইস্ট 10 গ্রাম আপনি ভিটামিন মিশাই দিলেন খাবারের সাথে। এইভাবে আপনি ভিটামিনের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিলেন, যে মিনারেলস খাওয়ালেন, ভিটামিন খাওয়ালেন। কম বেশি হলে এটা কোনো মেডিসিন না যে কম বেশি হলে কাজ করবে না। আর ভিটামিন মিনারেলস এটা লাগে কম, খুবই কম পরিমাণ লাগে। মানুষের ক্ষেত্রেও দেখেন মাইক্রোগ্রাম, এটা মিলিগ্রামও না, গ্রামও না, মাইক্রোগ্রাম, তার মানে খুবই কম পরিমাণ লাগে, কিন্তু ওটা থাকতে হবে। তাহলে খাবারের ক্ষেত্রে এই পরিবর্তনটা আমরা আনি। দ্বিতীয় হচ্ছে যে আমরা একটু আগেই বলেছি যে পানির ভলিউমটা কমে যায়। আমি যদি শীতকালে পানির ভলিউমটা একটু বাড়িয়ে রাখতে পারি, যদি আমার সুযোগ থাকে, প্রতিদিন ভোরবেলা যদি আমি 2 ঘন্টা করে পানি দিই, তাহলে আমার কিন্তু অনেকগুলো কাজ হবে। প্রথম কাজ হলো যে আমি একটু আগে বলছিলাম যে পানি গাঢ় হয়ে যায়, সে পানি কিন্তু ডাইলুশন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এটা একটা প্রথম মাছের ভালো একটা পরিবেশ। দ্বিতীয় হলো যে অক্সিজেনের পরিমাণ কিন্তু যুক্ত হবে, যেহেতু নতুন পানি আপনি ফোয়ারার আকারে দিচ্ছেন বা যেভাবে দেন, পানি দিলেই অক্সিজেনের পরিমাণটা বাড়ে। তৃতীয় হলো যেহেতু ভলিউম অফ ওয়াটার বেড়ে গেল, ফলে ওর ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আর একটা হলো যে আমরা শীতকালে সবাই জানি যে ডিপ টিউবওয়েলের পানি উষ্ণ থাকে, গরম থাকে, যথেষ্ট গরম থাকে। ফলে আমরা যদি ভোর রাতে বা ভোরবেলা, বিশেষ করে 4-5টার পরে যদি আমরা 2 ঘন্টা করে পানি ফ্ল্যাশ করি, তাহলে এখানে এই অক্সিজেন তো পাইলই, ওয়াটার ফ্লো যে স্রোত, এই স্রোতও কিন্তু মাছের একটা খুবই একটা অনুকূল, তার সে চায় যে সে স্রোতে কমফোর্ট ফিল করে নিজেকে। এর পাশাপাশি হচ্ছে যে তার ক্ষুধা লাগবে, যেহেতু আপনি উষ্ণ পানি দিয়েছেন, ফলে তার টেম্পারেচার বেড়ে গেছে পুকুরের পানি, ফলে তার আগের থেকে অন্য দিনের থেকে তার একটু ক্ষুধা লাগবে, ফলে সে খাবে একটু বেশি। তাকে যদি খাওয়ানো যায়, সে কিন্তু খাওয়ার একটা প্রতিদাংশের মাংস রূপান্তর হবে। তাহলে আমরা পানি দিব। এটা হচ্ছে আপনার দুটো বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা শীতকালে নর্মালি আমার যে কিছু রোগ ব্যাধি হয়ে থাকে কিছু কিছু মাছে, যেমন ধরেন আপনার মৃগেল মাছ, আপনার বাটা মাছ,
আপনার থাই সরপুটি, শোল মাছ বা অন্য মাছ, কিন্তু কার্প জাতীয় মাছের ভিতরে এই 3টা প্রজাতির মাছে আপনার ক্ষত রোগের একটা ভয় আছে। তো এই ক্ষত রোগটা আমরা একেবারেই পরীক্ষা করে দেখেছি। যদি আপনি নভেম্বর মাসে যখন আপনি লেপ গায়ে দিচ্ছেন, নিজে যখন লেপ গায়ে দিচ্ছি, আমরা শীতের কাপড় চোপড় পরতেছি, নভেম্বর মাসের বিশেষ করে 20-25 তারিখের পরে আমরা পুকুরে যদি 5 ফিট গভীর থাকে তাহলে আমরা 1 কেজি হারে চুন দিব। 5 ফিটের বেশি হলে আনুপাতিক, অর্থাৎ প্রতি 1 ফিট গভীরতার জন্য আপনাকে 200 গ্রাম চুন দিতে হবে। এখন আপনার অনুপাত, যেমন 3 ফিট গভীর হলে আপনাকে 600 গ্রাম চুন দিতে হবে। তা আমি যে চুনটা দিব শীতকালে যে রোগ প্রতিরোধকের জন্য, এইটা আবার মাথায় রাখতে হবে যে এই চুনটা আমরা একবারে দিব না, মানে আজকে আমি একদিনেই দিয়ে দিব না। যে কোনো মাছের ক্ষেত্রে এটা আমি একদিনে দিয়ে দিব না। দিলে সমস্যা হচ্ছে যে আমার পিএইচটা 60 করে বেড়ে যাবে। আর আমরা যারা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, পাথরের চুনটা ব্যবহার করি, এই চুনটা কিন্তু চুন দেওয়ার প্রয়োগ করার আধা ঘন্টার ভিতরে কিন্তু পিএইচ বেড়ে চলে যায়, খুব দ্রুত পিএইচ বাড়ে। এই জন্য এই চুনটার ক্ষেত্রে আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো এই জন্য আমি কি করবো, আজকে আমি অর্ধেক দিব। ধরুন আমার ক্যালকুলেশনে আসছে যে আমি 800 গ্রাম চুন দিব, তাহলে আমি আজকে 400 গ্রাম দিব, কালকের দিন বাদ দিয়ে পরশু দিন আমি যে আবার 400 গ্রাম দিব। তাহলে হবে কি, আমার মাছের কোনো স্ট্রেস পড়বে না, তার মাছের কোনো ক্ষতি হবে না। তো এইটা আমি যদি দিয়ে আপনাকে 3টা কাজ করতে হবে। 3টা কাজ করলে আপনার এই ক্ষত রোগটা হবে না। মনে রাখতে হবে এটা, যে আমি এই চুন দিলাম, কিন্তু আমি যদি এই 3টা কাজ বন্ধ না রাখি তাহলে আপনার কিন্তু চুনের উপকারটা আপনি পাবেন না। প্রথমত হলো যে আপনি নতুন করে মাছ ওই পুকুরে ছাড়বেন না, কারণ আপনি তো আপনার পুকুরটাকে চুন দিয়ে বা ডিসইনফেক্টিং করে রাখলেন বা নিরাপদ করে রাখলেন। এখন যদি আপনি অন্য একটা পুকুর থেকে পোনা নিয়ে এসে দেন তাহলে আপনার ওই রোগটা আবার চলে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমি ভিজা জাল নামাবো না, অর্থাৎ যে জালটা অন্যের পুকুরে ব্যবহার করা হয়েছে সেই জালটা আমি এই পুকুরে ব্যবহার করবো না। যদি ব্যবহার করতেই হয় তাহলে সূর্যের আলোয় আমি ভালো করে শুকাই নিয়ে তারপর ব্যবহার করব। তৃতীয় হচ্ছে যে আমি আমার পুকুরের আশপাশের অন্য পুকুর বা অন্য খাল বা বড় জলাশয় থেকে আমি পানি দিব না। আমি যদি পানি দিতে হয় তাহলে আমি ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবো, কিন্তু জলাশয়ের পানি আমি ব্যবহার করবো না। তাহলে এই 3টা কাজ যদি করা যায়, আমরা পরীক্ষা করে দেখেছি বা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে মাছে কোনো সমস্যা হয় না। আপনার পাশের পুকুরে অসুখ বিসুখ চলে আসবে, কিন্তু আপনার পুকুরে এই রোগটা আসবে না। তাহলে এই ক্ষত রোগটা হতে পারে। পাশাপাশি আপনার অন্য আরো 2-1টা, যেমন ধরেন আপনার আরগুলাসের প্রবলেম বেড়ে যায়, আপনার যে অ্যাঙ্কর ওয়ার্ম আছে সেটার প্রবলেম বেড়ে যায়, অর্থাৎ বিভিন্ন রকম রোগ এই সময় মাছকে আক্রান্ত করতেছে। এই জন্য আমরা প্রতি মাসে একটা করে, মানে রুই জাতীয় মাছের ক্ষেত্রে প্রতি মাসে আমরা কীটনাশকের একটা ডোজ দিই। এই কীটনাশক এখন অনেক রকম। কীটনাশকেরটা মাছ চাষের ক্ষেত্রে উকুন সমস্যাটা এমন হয়ে গেছে, বা অন্যান্য মাছও হচ্ছে, যে এখন প্রত্যেকটা কোম্পানিরই একটা করে ব্র্যান্ড আছে, এই কীটনাশকের একটা করে ব্র্যান্ড আছে। আমরা ওই কীটনাশকের যে কোম্পানি উৎপাদন করেছে তার সাজেশন অনুসারে আমরা ওইভাবে আমরা ডোজ প্রতি মাসে একটা করে ডোজ দিব। এটা হলো প্রিভেন্টিভ ডোজ। দিলে আপনার হলো ওইসব রোগগুলো আপনার হবে না, বা হইলেও আপনার সেরে যাবে। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। এর পাশাপাশি আমি টোটালি মাছ যাতে এই শীতকালটা যাতে ভালোভাবে সে পার হয়ে যেতে পারে, এই জন্য আমরা কথার ভিতরে বলেছি যে আমরা 2 ঘন্টা করে পানি দেবো। এটা একটা কাজ। যদি আমার অ্যারেশন থাকে, মানে অ্যারেটর থাকে, আমি যদি অ্যারেটর ব্যবহার করি তাহলে আমি প্রতিদিন দুপুরবেলা 1 ঘন্টা অ্যারেশন চালাবো। দুপুরবেলা 1 ঘন্টা অ্যারেশন চালানোর উদ্দেশ্য হলো যে সানলাইটে আমার পানি যে উপরের স্তর সারফেস লাইন যে গরম হয়েছে, এই গরম পানিটাকে আমি একটু সার্কুলেট করে আমি সব জায়গায় পাঠিয়ে দিলাম। তাহলে হবে কি যে সব মাছগুলো একটু উপকৃত হলো। আর ভোর রাতে যে আমি 1 ঘন্টা চালাবো, এই 2 ঘন্টা আমি অ্যারেশন চালাবো। তাহলে হবে কি আপনার এই মাছ কমফোর্টেবল পরিবেশে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখন সবাই জানি যে প্রোবায়োটিক্সের একটা ভালো আসছে, যে মাছ চাষের ক্ষেত্রে এখন আমরা প্রোবায়োটিক্সটা খুব উপকারী। এবং প্রোবায়োটিক্সটা মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার পুকুরের যে জৈব পদার্থ জমেছিল, এই জৈব পদার্থ অনেকভাবে আসে। একটা হলো গাছের পাতা পড়ে আসতে পারে, একটা হলো আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারের উচ্ছিষ্ট অংশ, আর একটা হচ্ছে মাছ যে খাইছে সেই পায়খানা প্রস্রাব করছে, এরকম নানানভাবে পুকুরের তলদেশে জৈব পদার্থ জমে। এই জৈব পদার্থটা প্রোবায়োটিক্সের কাজ হলো এই জৈব পদার্থকে নিউট্রালাইজ করে খেয়ে সে বংশ বিস্তার করে। ফলে প্রোবায়োটিক্স মেইনলি উপকারী ব্যাকটেরিয়া এবং ব্যাসিলাস সাবটিলিস, এই যে আপনার যেটা মাঠ প্রোবায়োটিক্স মানে পানির মাটি যেটা, এটা আপনাকে দিতে হবে। এবং এটা দিলে আপনার হলো পরিবেশটা ভালো থাকবে এবং মাছে ক্ষতিকর রোগ জীবাণু আর ওখানে জন্মানোর সুযোগ পাবে না প্রোবায়োটিক্স দিলে। এই জন্য আমরা মাসে একটা করে প্রোবায়োটিক্স যোগ দিই। পাশাপাশি আমার যদি একটু ডেন্সিটি বেশি থাকে মাছ, বা আমি যদি একটু মনে করি যে আমার মাছটা আমার ভয় আছে, বা আপনি যদি আর একটু ভালো করতে চান, তাহলে আপনি জীবাণুনাশকের একটা ডোজ দিবেন। জীবাণুনাশকটা আমরা নর্মালি যেটা বিকেসি 80% যেটা আমাদের দেশে পাওয়া যায়, এই বিকেসি আমরা
একটা ডোজ দিব। তবে বিকেসি দেওয়ার, প্রোবায়োটিক্স দেওয়ার সাথে সাথে বিকেসি দেওয়া যাবে। প্রোবায়োটিক্স দেওয়ার 15 দিন পরে, 20 দিন পরে, অর্থাৎ আপনি অল্টারনেটিভ ভাবে দিলেন। 20 দিন 15 দিন পরে যে আপনি জীবাণুনাশক দিলেন, আবার 15 দিন পরে যে আপনি দিলেন, ফলে আপনি মাসে একটা করে ডোজ পড়বে আপনার। এর পাশাপাশি আমি যদি আরো একটু ভালো হয়, যদি আমি একটা লবণের ডোজ দিই, অর্থাৎ মাসে একটা করে আমি লবণ, শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারি। এটা কিন্তু কার্প জাতীয় মাছের ক্ষেত্রে, অন্য মাসে কিন্তু এগুলো রেগুলার লাগবে না, কিন্তু অন্য মাসে আপনি তেলাপিয়া চাষ করলে বা আপনি পাঙাশ চাষ করলে, পাবদা, গোলসা, শিং এগুলো চাষ করলে কিন্তু আপনার এগুলো শীতকাল বাদেও অন্য সময় দেওয়া লাগে। কিন্তু আপনার মনে রাখতে হবে যে রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে এটা আপনার শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারির ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য, মানে এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে মুদ্রা কথা হলো যে আমরা যদি ভোরবেলা একটু ফোয়ারার পানি দিই, ডিপের পানি দিই, পাশাপাশি যদি অল্টারনেটিভ প্রতি মাসে আমরা একটু করে, প্রথম ডোজটা দিলাম তো রোগের প্রতিরোধকের জন্য, যাতে রোগ না হয়, পরে আমরা মাসে দিব 200 গ্রাম হারে, সেটা হলো পরিবেশ ভালো রাখার জন্য, যাতে কোনো যেমন চুন দিলে পানিটা পরিষ্কার হয়ে যায়, এই কারণে দিব আমি 200 গ্রাম হারে। এরপর আমি ওই প্রোবায়োটিক্স দিব একটা ডোজ, আপনার হলো জীবাণুনাশকের একটা ডোজ দিব, আমরা লবণের একটা ডোজ দিব। এই এনাফ, এগুলো করলে আমার মাছটা আশা করি ভালো থাকবে। পাশাপাশি ওই যে একটু আগে আমি বলেছি যে খাবারের সাথে একটু ভিটামিন মিনারেলস মিশাতে হবে, এইটা আমার প্রতিদিন না, এটা আপনি 2 দিন পর পর 2 দিন খাওয়ালেন, 10 দিন পরে যে আবার 2 দিন খাওয়ালেন, তাহলে আপনার মাছ ইনশাল্লাহ কোনো টেনশন নেই, কোনো বিপদ আপদ হবে না ইনশাল্লাহ। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে কোনো সমস্যা হয় না। তো এর পাশাপাশি আপনার আরেকটা বিষয় করা যাবে না, সেটা হচ্ছে যে আপনি সার দিতে পারবেন না। আপনি এই ডিসেম্বর জানুয়ারি বিশেষ করে এই আপনার জৈব অজৈব কোনো প্রকার সার, আপনার ওই যে জুস আমরা দিই, এই কোনো কিছুই প্রাকৃতিক খাবার উৎপাদনের এই সময় দরকার নেই। কেন দরকার নেই? যে এই সময়টায় যেহেতু সানলাইটের পরিমাণ কম থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন সানলাইটকে নিয়ে আপনার করে সালেকশন করে অক্সিজেন তৈরি করে এবং নিজে বংশ বিস্তার করে। তো যেহেতু এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জু প্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন শুধু অক্সিজেন তৈরি করে না, সে কিন্তু 24 আওয়ার সারাদিন ব্যাপী সে কিন্তু অক্সিজেন নিজেও ব্যবহার করে। তো যেহেতু আপনার দিনটা ছোট, আমি যদি আবার ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি করে রাখি, তাহলে যেহেতু আপনার সানলাইটের বাইরের সময়টা অনেক বেশি বড়, ফলে যখনই আপনার সানলাইট ডুবে গেল 5টার সময়, এই 5টার পর থেকে ওরা অক্সিজেন ব্যবহার শুরু করে দেয়। তো এমনি আমি মাছ নিয়ে একটা সমস্যায় আছি, তার অক্সিজেন সমস্যা হয় কিনা। দ্বিতীয়, যদি ফাইটোপ্ল্যাঙ্কটন কোনো কারণে বেড়ে যায়, তাহলে আপনার এই অক্সিজেন সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যায়। এই জন্য এই সময় আপনার সার ব্যবহার টোটালি বন্ধ রাখতে হবে, সেটা আপনি যে কোনো জৈব সার বলেন, সব সার বন্ধ রাখতে হবে। মধ্য কথা, আমরা শীতকালে যে সমস্যাগুলো আমরা বললাম এবং সমস্যাটা যাতে না হয়, যে কাজগুলো আমরা বললাম, এগুলো যদি আমরা অনুসরণ করা যায়, তাহলে ইনশাল্লাহ আপনার মাছ নিরাপদ থাকবে। এবং এই শীতকালটা আপনাকে একটু কষ্ট করে পার হতেই হবে। এবং এই যে আমরা যদি ভাবি যে চাষি মনে করে যে আমার শীতে একটু সমস্যা হতে পারে, সে চাষি কিন্তু আপনার এই মোকাবেলা করতে পারে। আর যে চাষি এটা নিয়ে চিন্তা করে না যে আমার মাছ কি পরিমাণ আছে, আমার পুকুরে কি সমস্যা হতে পারে, এগুলো যেহেতু সে যদি না ফলো করে, সেই চাষিটাই কিন্তু দেখা যায় যে এই ক্ষত রোগ হয়ে গেছে, নানান প্রবলেম, বিশেষ করে অক্সিজেন প্রবলেম হয়ে গেছে। তো আমরা ধরেন বাংলাদেশে অ্যাকোয়াকালচার মাছ চাষ মোটামুটি আমরা উন্নয়নের দিকে গেছি, প্রায় 15 বছর আগে থেকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু এখনো যখন চাষির মুখ দিয়ে শুনি যে আমার পুকুরে মাছের ক্ষত রোগ হয়েছে, ঘা হয়েছে, তখন কিন্তু আমাদের খারাপ লাগে যে আমরা তাহলে কি করলাম। এখন এই যে আমরা এত প্রচার, এত প্রশিক্ষণ, এত আলোচনা, তাহলে আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে। তো আমরা চাষি ভাইদের অনুরোধ করব যে আপনি যদি মাছ নিরাপদ রাখতে চান, ভালো রাখতে চান, এবং আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আমাদের মাছের একটা ক্রাইসিস আছে, এবং এই সফলভাবে যদি আমি আমার ব্যবসাটাকে চালাতে চাই, উৎপাদন ভালো পেতে চাই, তাহলে আমরা যে কাজগুলো করতে বললাম, এই কাজগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ ভালো থাকবে। স্যার, এই যে আপনি বলতেছিলেন যে আমি আপনার আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আশা করি আমাদের কৃষক ভাই যারা আছেন, চাষি ভাই আছেন, তারাও তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতেছেন। কিন্তু আমার স্যার কিছু প্রশ্ন, যে কৃষক ভাইয়ের জন্য আমার কিছু প্রশ্ন। এই যে আপনি বললেন যে ভিটামিন খাওয়াইতে বললেন, বাসমান খাবার দিতে বলতেছেন, পুকুরে পানি দিতে বলতেছেন, এয়ারটর দিতে বলতেছেন, তারপর বলতেছেন আপনার সার ব্যবহার করতে না করতেছেন, লিকুইড খাবার দিতে না করতেছেন। এই যে মানে অনেক খরচ বাড়াই দিয়ে আছেন স্যার, এই 2 মাস 3 মাসের জন্য বা এই 1-1.5 মাসের জন্য এই যে খরচটা বেড়ে দিতেছে, আমি কি আসলে কি শীতের পরে ওই দামটা পাবো কিনা? ধন্যবাদ, এটা খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর কথা উচ্চারণ করেছেন।
আপনি দেখেন এই মুহূর্তে আমরা তো মাছ চাষের সাথে জড়িত, আমরা মাছ বিক্রি করতেছি। এই অক্টোবর মাসে যে মাছের দাম 300 টাকার উপরে ছিল, এই নভেম্বর মাসে এসে সেই মাছের দাম আপনার 250 টাকায় নেমে গেছে। প্রতি কেজিতে 50 টাকা নাই, কার্প জাতীয় মাছের 50 টাকা। আপনি আবার দেখেন ফেব্রুয়ারি মার্চে যে আপনার কিন্তু মাছের দাম কিন্তু আবার নর্মাল পজিশনে চলে যাবে, অর্থাৎ 50-60 টাকার ডিফারেন্স হয়ে যায়। তো আমরা যে কথাগুলো বললাম এটা তো সবগুলো একটা চাষি মানবে এরকম না, যে যতটুকু মানবে অতটুকু ফল পাবে। তবে এখানে আমরা যেগুলো বলেছি এগুলো একটা ব্যবস্থাপনার অংশ। এতে যে আপনার আহামরি অনেক খরচ হয়ে যাবে তা না, কিন্তু আপনার মাছের দামের কিন্তু আপনি যারা শীতকালে আপনাকে মাছ রাখলে যে বেনিফিট হয়, যেমন আপনি যদি পোনার কথাই ধরেন, আমরা যারা মাছ চাষ শুরু করার ক্ষেত্রে আমরা যখন পরামর্শ দিই, আমরা বলি যে ফাল্গুন মাসে মাছ চাষ শুরু করেন, তো তখন তো তার এই ওভার ইনটেক, তখন তো সে নতুন পোনা পায় না, তাকে পুরান পোনা দিয়েই কাজ করতে হয়। এবং পুরান পোনাটা যদি আপনি এই শীতটা পার করে, তখন আপনি দাম বেশি পাবেন। অবভিয়াসলি আপনি বেশ এই ডিফারেন্সটা অনেক বেশি। এবং ন্যাচারালি আমাদের দেশে শীতকালে যেহেতু খাল বিল সব শুকিয়ে যায়, বাজারে মাছ চলে আসে এবং আমাদের কালচারের মাছ তখন বাজারে, যেমন আপনি পাঙাশের কথা ধরেন, যে পাঙাশ আপনার মোটামুটি 140 টাকা 45 টাকা বেচা কিনা হয়, ওটা আপনার এখন 20 টাকা নেমে গেছে, 120 টাকা 18 টাকা, তাও অনেকে নিতে চাচ্ছে না বাজারে গেলে। তো ফলে এই যে আপনার শীতকালটা যদি আপনি যে আমাদের যে পদক্ষেপগুলো বললাম এগুলো যদি ফলো করেন, বিশেষ করে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আহামরি তেমন কিছু না, ফলো করলে ইনশাল্লাহ এটার আবার আপনার আরেকটা সুবিধা হলো যে এই মাছটা শীতকালে যে গ্রোথ হচ্ছে না, এটা কিন্তু ফাল্গুন মাস চৈত্র মাসে গেলে কিন্তু শ্বাস করে একটা বড় মানে দ্রুত বড় খিদা বাড়বে এবং খুব দ্রুত কিন্তু তার আয়তন পরিবর্তন হয়ে যাবে। ফলে আপনি এই 2 মাসটা আপনার মাছের যে গ্রোথে আপনার হ্যাম্পার হয়েছিল, ওটা কিন্তু ফাল্গুন চৈত্র মাসে যে আপনি দেখবেন যে খুব জাম গ্রোথ দেয়, ফলে আপনার প্রোডাকশনটা অনেক ভালো পাবেন। সেই হিসেবে এই খরচগুলো আপনাকে অত আপনার দিবে না, মানে ব্যবসা ক্ষেত্রে প্রফিট, অবশ্যই প্রফিট হবে। আমরা তো কোটি কোটি টাকার মাছের সাথে জড়িত, তো আমরাও তো এই কাজটাই করি এই সময়। স্যার আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলোচনায় অনেক প্রশ্ন পেয়ে গেছি। আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে বসছিলাম, তো তার ভিতরে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি। হ্যাঁ, এখন স্যার আমি কিছু আপনাকে আমার ছোট ছোট কিছু প্রশ্ন করব। আমরা যখন মাছ চাষ করি, বেশিরভাগ কৃষক ভাইরা যখন মাছ চাষে আসি, তখন বিশেষ করে বাংলা মাছের ক্ষেত্রে, আমরা যদি বাংলা মাছ নিয়ে আলোচনা করতেছি, বিশেষ করে কার্যতে মাছ চাষি যারা আছে তাদের একটা বড় যে চিন্তা থাকে যে আমরা স্তর বেঁধে যে মাছ ছাড়বো। এমনি পুকুরের স্তর, পানির স্তর কমতেছে বলতেছেন আপনি, ওয়াটার ভলিউম কমতেছে, তো পানির স্তর যদি আস্তে আস্তে কমতে থাকে, এই ক্ষেত্রে আমি যে স্তর বেঁধে মাছগুলো দিব এই শীতকালীনের জন্য, আপনি বলছেন কিছু মাছ কমাইতে, তো আমরা যখন মাছ কিছু বিক্রি করব, কোন স্তরে মাছ বেশি বিক্রি করব, অথবা আমরা যখন মাছ ছেড়ে রাখতে চাইতেছি, এই ক্ষেত্রে মাছ যখন ছাড়লাম, সেই ক্ষেত্রে কোন স্তরে মাছ কি অনুপাতে রাখলে আমাদের জন্য এই শীতকালীন সময় কোনো সমস্যা হবে না? ধন্যবাদ। শাকিব ভাই খুবই সুন্দর কথা বলেছেন, যে যেহেতু পানির ভলিউম কমে আসতেছে, তো নর্মালি আমাদের পুকুরে 3টে স্তর থাকে। তো একটা উপরের স্তরে সিলভার, বিগেট, কাতলের 3টে মাছ থাকে, মাঝের স্তরে রুই থাকে এবং তলার স্তরে মৃগেল থাকে, বা কার্পু থাকে, বাটা মাছ থাকে, এগুলো থাকে। কিন্তু শাকিব ভাই এখন রিসেন্টলি লক্ষ্য করে দেখবেন যে মানুষ কিন্তু উপরের স্তর আর রুই এটা নিয়েই কিন্তু বেশিরভাগ চিন্তা, যে আপনার এখন যদি ধরেন আপনি কথার কথা যে আপনি 300 মাছ ছাড়তেছেন, 200 মাছই কিন্তু রুই, কারণ যেহেতু রুই মাছটার বাজারে দাম বেশি এবং এখন যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল নানান রকম খাবার পাচ্ছি, যে খাবারগুলো খুবই ভালো মানের, এবং খাবার যেহেতু ভাসমান খাবার চলে আসছে, ফলে রুইটা আপনার বেশি করতেছে চাষিরা নানানভাবেই। আপনি যদি ডুবন্ত খাবারও দেয়, তাও আপনার ঝুলিয়ে দেয়, তাও ট্রেতে দেয়, দিয়ে এই রুই মাছকে সবাই খাওয়াচ্ছে এবং রুই মাছটা হয়। তো এই জন্য আপনাকে ধরেন আপনার রুই মাছ তো ভ্যালুড মাছ, আপনি যখন মাছ বিক্রি করবেন বা কমানোর চেষ্টা করবেন, তখন টোটাল ভলিউমটা বিবেচনা করলেই হবে। যে আমার এখন কথার কথা আমার 1 টন মাছ আছে, আমার পানি কমে কিছুটা আমি মনে করছি 400 কেজি মাছ আমি সরাই দিই, তা আপনি 400 কেজি মাছ আপনার যেটা বাজারে নেয় সেটা সরিয়ে দেন। কিন্তু যেহেতু সারফেস মানে আপনার উপরের স্তর তো থাকেই, পানি 2 ফিট হলেও তো উপরের স্তরটা বড় হয়ে যায়, তো সেই হিসেবে আপনি কাতল মাছ, সিলভার কাপ, এটা তো থাকবেই, এটা তো রাখতেই হবে, এটা না রাখলে তো আপনার ওই স্তরটা গ্যাপ পড়ে যাবে। তো এরকম ভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি উপরের স্তরে কিছু মাছ রাখবেন, আপনার রুই মাছ তো কিছু রাখবেনই, বিক্রি করার সময় ওইভাবে আপনাকে, যেমন ধরেন আপনার 4 কেজি হয়ে গেছে কাতল, এখন আপনার এখনকার সময় যেহেতু আপনি কার্প মাছের নিয়ে আলোচনা করতেছেন, এই কার্প মাছের ক্ষেত্রে এখন একটা বড় মাছ তৈরি করার একটা যুগ এসে গেছে, যে আপনার হলো এটা ধরেন আপনি যদি কথার কথা যে আপনি 700 গ্রাম মাছটা স্টকিং করেন, এই মাছটা 4-5 মাসে 2 কেজি 2.5 কেজি হয়ে যাচ্ছে, যদি একটু ভালো খাবার দেওয়া যায়, ভালো ব্যবস্থাপনা হয়, তাহলে এই দেখেন অল্প সময়ে কিন্তু 2.5 কেজি হয়ে যাচ্ছে। এটা কাতলের ক্ষেত্রে,
কাতলের ক্ষেত্রে হচ্ছে, অনেক সময় রুইয়ের ক্ষেত্রে হচ্ছে। কাতলের ক্ষেত্রে 3.5 কেজি 4 কেজি হচ্ছে, যদি একটু থাকে, পুকুরটা যদি সাইজ বড় হয়, ওয়াটার হয়, মানে গভীরতা যদি 10-12 ফিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের রেজাল্ট হচ্ছে। আবার আপনি কিন্তু 700 গ্রাম করতে কিন্তু আপনার এদিকে 1.5 থেকে 1 বছর চলে যায়। তা 700 গ্রাম বায়োমাস করতে আপনার হলো 1 বছর লাগে। সেখানে আপনি 700 গ্রাম থেকে যখন কথার কথা আপনি 2 কেজিও যদি ধরেন, তো 1 কেজি 300 গ্রাম কিন্তু আপনার 6-7 মাসে বেড়ে যাচ্ছে। এই জন্যই এই মাছটার ক্ষেত্রে এখন বড় মাছ করে। অনেকে আছে যে 2 কেজি মাছই স্টক করে এটা 4-5 কেজি এরকম হচ্ছে, এবং বাজারে এটার দাম বেশি। বড় মাছের দাম আপনার অনেক বেশি। ওটা যেহেতু আপনার 180 টাকা 1 কেজি, 100 কেজি 180-90 টাকা বিক্রি হচ্ছে, অথচ 2 কেজির উপরে গেলেই 2.5 কেজি 3 কেজি 4 কেজি হয়ে গেলেই 350-325 বিক্রি হচ্ছে। তার ফলে যেহেতু বড় মাছটা আপনার দাম বেশি, সেই জন্য আপনাকে এখন তো এমনি মাছ আপনার ধরেন 30 শতকে 33 শতকে আপনার অনেকেই রাখে যে 200-250 বেশি মাছ দেয় না। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো 50টা উপরের মাছ 50টা বিক্রি করে দিলেন, নিচের মাছ, বা উপরের মাছ 30টা বিক্রি করে দিলেন, নিচের মাছ 30টা বিক্রি করে দিলেন। এটা বলা হচ্ছে যে আপনি সিকিউরিটি, আপনার মাছটাকে যেন নিরাপদ আমার শীতের জন্য কোনো ভয় না হয়, এই হিসেবে আপনাকে রাখতে হবে। আচ্ছা স্যার, এই যে আপনি বলতেছিলেন যে পিস হিসেবে বলতেছিলেন, কিন্তু আমরা যখন দেখি অধিকাংশ কৃষক ভাই বলে ফেলেন যে আমি মন হিসেবে মাছ ছাড়ছি অথবা কেজি হিসেবে মাছ ছাড়ছি। অর্থাৎ একজন কৃষক ভাই বাটা ছাড়লো ধরেন 20 কেজি, আপনার রুই ছাড়লো মধ্যম স্তরের জন্য দেখা যায় 1 মণ রুই ছাড়লো, উপরের স্তরের জন্য আপনার কাতল ছাড়লো, ব্রিগেড সব মিলে দেখা যাচ্ছে 1-1.5 মণ মাছ ছাড়লো। এই যে মানে মন হিসাব করে, মানে খামারি ভাইয়ের একটা টেন্ডেন্সি যেটা থাকে মন হিসাব করে মাছ ছাড়বো। এখন শীতকালীন সময়কে আমরা এই মন হিসাব করে মাছ ছাড়বো নাকি পিস হিসাব করে মাছ ছাড়াটা উচিত হবে? এটা হচ্ছে যে আমাদের দেশের কিছু এলাকা, মানে সব এলাকায় না, মানে যেসব এলাকা মাছ চাষে খুবই অ্যাডভান্স, যেমন ধরেন আপনার ময়মনসিংহ, নরসিংদী, কুমিল্লা, যেসব এলাকা মাছ চাষে খুব বগুড়া, যারা মাছ চাষে মোটামুটি ব্যবসা বাণিজ্য করে বা যারা মাছ চাষে অগ্রসর যেসব এলাকা, সেসব এলাকায় মাছ গুনেই ছাড়ে। এবং ভালো মাছ চাষ করতে হলে আপনাকে গুনে ছাড়তে হবে। ওজনটা একটা ফ্যাক্টর, ওজনটা ফ্যাক্টর না তা না, কিন্তু আমরা গুনে ছাড়বো। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমি একটু আগে আলোচনার ভিতরে বললাম যে আমার রুই মাছটা বেশি করতে হবে, আমরা রুই মাছটা বেশি করব। এখন আপনি ধরেন পোনা গোনার জন্য আপনি ওজোনোমেট্রিকের একটা ওজনের হেল্প নিতে পারেন। যেমন ছোট ছোট পোনা আপনি একটা করে গোনা, হাত দিয়ে গোনা ঠিক না, এটা ওজন করে গোনাই ভালো। তবে আমাকে 250 গ্রাম 300 গ্রাম গুনে নিয়ে ওজন করে নিয়ে দেখতে হবে যে আমার এখানে মাছ কয়টা হয়েছে, তাহলে আপনার ম্যানেজমেন্টের সুবিধা হবে। মানে আপনি ধরেন কথার কথা আপনি 2 মণ মাছ ছেড়েছেন, আপনি সংখ্যা জানেন না, তাহলে আপনি যখন চাষ চলাকালীন খাবার অ্যাডজাস্ট করবেন, আপনি যখন স্যাম্পলিং করবেন, তখন আপনি কিভাবে বের করবেন? এই স্যাম্পলিং তো আপনি বের করতে পারবেন আপনার যদি সংখ্যা না জানা থাকে। যেমন ধরেন আপনি 200 রুই মাছ ছেড়েছেন, তা আপনি 10টা রুই মাছ ধরলেন, ধরে আপনি ওজন করলেন, দেখলেন এক মাছ 1 কেজি করে, তাহলে আমরা 200 মাছ 200 সহজে পেয়ে গেলেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। কিন্তু আপনি যদি ওই যে 30 কেজি 1 মণ ছেড়ে দেন, এখন 1 মণের ভিতর কয়টা ছিল এটা তো আপনি হিসাব রাখেন নাই। ফলে এইটা করতেছে, অনেকে করতেছে না তা না, কিন্তু যারা করতেছে তারা মাছ চাষে পিছিয়ে আছে। তাদের বোঝা দরকার যে আমি ওজনে গুণাগুণি করবো। আপনি কথার কথা আপনি একজনের কাছে 1 লক্ষ তেলাপিয়ার পোনা বিক্রি করবেন, এটাকে আপনি একটা করে গুনে গুনে দেওয়া কি সব? একটা করে দিলে ওই পোনাটা ক্ষতি হয়, তার গায়ে হাত পড়ে, তার স্লাইম উঠে যায়, ক্ষতি হয়। এই জন্য আপনি কি করবেন, আপনি 100 গ্রাম বা 200 গ্রাম যত ছোট হবে তত পরিমাণে কম মাপতে হবে। যদি বড় পোনা হয়, যেমন রুই মাছের ক্ষেত্রে 250 গ্রাম 300 গ্রাম মাছ ছাড়বেন, আপনি 20 কেজি মেপে নেন, 20 কেজি মেপে নিয়ে এবার 20 কেজি গুনে দেখেন কয়টা হয়েছে, ব্যাস। এবার আপনি টোটাল মাছ ছেড়ে দেন, 1 মণ 2 মণ 5 মণ 10 মণ, পরে খাতায় আপনি হিসেব করে ফেলেন যে আপনি কতটা রুই দেন। এখানে আপনার 10টা 15 20টা এদিক ওদিক হতেই পারে, প্লাস মাইনাস হতেই পারে, সেটা আপনার মূল মাছ চাষে অত ক্ষতি করবে না। কিন্তু আখেরে আপনাকে সংখ্যাটা জানা দরকার, নাইতে আপনি এইটার ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা হবে। যে আপনি খাবার পানির নিচে মাছ আছে, এবং আমরা যেটা বলি এখন যে আমরা রুই জাতীয় মাছের ক্ষেত্রে যেটা অতীতে ভুল হতো, যেটা আমি বারবারই বলে থাকি চাষি ভাইদের, সেটা হলো যে আমরা মাছ চাষ চলাকালীন মাছ বিক্রি ছাড়া আমরা জাল দিব না, মানে বেড় জাল দিব না। যদি আপনি বেড় জাল দিয়ে সব মাছ না ধরে ওজন না করেন, তাহলে তো আপনি খাবার অ্যাডজাস্ট করতে পারবেন। এই জন্যই সংখ্যাটা লাগবে। আপনি জাস্ট কনিজান মারলেন, মেরে আপনি 10টা 15 20টা মাছ ধরলেন, আপনার ছোট বড় মিলাই আসলো, সেটা আপনি অ্যাভারেজ করে নিলেন, করে নিয়ে ব্যাস টোটাল মাছের সংখ্যা দিয়ে গুণ করলেন, করে আপনার খাবারটা 3% বডি ওয়েটে বা 4% বডি, যেমন আমি যে রুই মাছের কথা বললাম যে আমরা রুই মাছ এখন বেশি দিচ্ছি, এখন কিন্তু আপনাকে 4% বডি ওয়েটে খাবার ক্যালকুলেশন করতে হবে। সে আগের মতো 3% হিসেব করলে হবে না। এবং দেখা গেছে যে তারা খায়, ওইভাবেই বড় হচ্ছে। তো আমরা কাতলের সংখ্যা কম থাকবে। তো এই যে আপনি পার্সেন্টেজ দিয়ে যে আপনি খাবারটা হিসেব করবেন, সেটা বের করতে হলে আপনাকে সংখ্যায় যেতে হবে।
আচ্ছা স্যার, এই যে সংখ্যার কথা যখন বলতেছেন, তাহলে আমরা একটু স্তর বেঁধে আমরা মাছটা সাজাই দিই। একজন কৃষক ভাইয়ের আমার ধরেন 1 বিঘার একটা পুকুর আছে, আরেকজন কৃষক ভাইয়ের 1 একরের একটা পুকুর আছে। দুজন কৃষক ভাই কোন হিসাব করে মাছটা ছাড়বে? খুব ব্যবহারিক প্রশ্ন করছেন যে আমার পুকুর যদি ছোট হয় জি, এটা একরকম, আর যদি বড় আকারের হয় তাহলে আর এক রকম। জি। এখানে পার্থক্যটা হচ্ছে যে ধরেন আপনার 50 শতক বা 40 শতক বা 30 শতকের পুকুরে আপনি ইচ্ছা করলে 2.5 কেজি 3 কেজি মাছ তৈরি করতে পারবেন না। আবার বড় পুকুরে কিন্তু সেই সুযোগটা আছে। বড় পুকুরে কিন্তু আপনার 2 একর 3 একর, মানে যত বড় হবে তত বড় বড় মাছ আপনি উৎপাদন করতে পারবেন। আপনি কিন্তু 40 শতক পুকুরে ওই 5 কেজি ওজনের রুই কিন্তু বানানো যায় না। এই জন্য ছাড়ার হারটার ক্ষেত্রেও এখানে একটা ক্যালকুলেশন হিসাব মানতে হবে। যেমন আমরা যদি 40-50 শতকের পুকুর হয় তাহলে আমরা এখানে টার্গেট নিব যে আমরা বিশেষ করে 33 শতকের বিঘাতে আমরা 700-800 কেজি টার্গেট নিব, যে আমার 700-800 কেজি মাছ হবে এবং এই মাছগুলো আমি 1 কেজি পর্যন্ত নিতে পারবো। তাহলে আমি যদি 1 কেজি পর্যন্ত নিতে চাই তাহলে আমি 700-800 মাছ ছাড়বো, কারণ ইন্ডিভিজুয়ালি এক একটা মাছ 1 কেজি করে হবে। তাহলে আমার 33 শতক যদি জায়গা হয় তাহলে আমি রুই জাতীয় মাছ ছাড়লে আমি 700 মাছ ছাড়বো বা 800, 700-800 বেশি না। এখন এই 800 মাছের ভিতরে আমি অর্ধেকটা রুই দিব। এটা আগে কিন্তু আমরা বলতাম রুই মাছটা কম দিতে, কিন্তু এখন আমরা বলি রুইটা বেশি দিতে। কারণ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে ছোট রুইও যদি হয়, 1/2 কেজি রুইও হয়, এটাও বাজারে সব মাছের থেকে দাম বেশি। এই জন্য আপনাকে রুইয়ের প্রতি মনোযোগী হতে হবে। এই জন্য আপনি 700-800 মাছের অর্ধেক আপনি রুই দেন, বাকি অর্ধেকে 1 ভাগ উপরে দেন, 1 ভাগ নিচে দেন। অর্থাৎ উপরে ভাসমান দেন 25% আর নিচে দেন 25%, মাঝখানে 50% রুই। এই ক্যালকুলেশনে আপনি এখন ধরেন 4-5 ইঞ্চি পোনা বা 100 গ্রাম সাইজের পোনা আপনি এই ছোট পুকুরগুলোতে ছাড়েন। আর বড় পুকুর হলেও চেষ্টা করতে হবে যত বড় পারা যায়। আপনার সেটা 250 থেকে শুরু করে 700, 800, 900, 1 কেজি পর্যন্ত ছাড়ার সময় তখন আপনাকে এই 200-300 কেজির বেশি মাছ, 200-300 পিসের বেশি ছাড়া যাবে না 33 শতক। তখন আপনি 200-300 ছাড়বেন কেন? যেহেতু মাছ মানে 1% মানে কত পিস? 1% 10 থেকে 12 পিস। আচ্ছা, কেন ছাড়বো? কারণ আমরা তো ওইটাকে 30 কেজি, মানে অর্থাৎ আমরা 1 শতকে 30 কেজি যেতে পারি। তার মানে আমি যদি 1 কেজি সাইজের ছাড়ি তাহলে এক একটা মাছ 3 কেজি, 3 কেজি। হ্যাঁ, এই হিসেবে আপনাকে 10 থেকে 12টার বেশি মাছ। আচ্ছা, তাহলে প্রতি শতাংশ 10 থেকে 12টা হলে তাহলে 100% আমাদের মোটামুটি 1200 মাছ ছাড়তে হবে। অর্থাৎ একরে আমরা 1200 মাছ, মানে প্রতি একরে 1200। ওই 1200 মাছের ভিতরে ওই রকম অর্ধেক হবে রুই মাছ, ওই উপরে 25% হবে কাতল, আর নিচের অর্ধেক মানে 25% হবে আপনার মৃগেল বা কালীবাউস। এখন অনেকেই কালীবাউস দিচ্ছে, কালীবাউসের দাম বেশি হিসেবে কালীবাউস দিচ্ছে, আবার ও কম হয় এই হিসেবে। তাহলে আপনি বড় মাছ, বড় পুকুর হলে আপনাকে বড় মাছের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ বড় পুকুরের ভাড়াও বিভিন্ন এলাকায় আবার বড় পুকুরের ভাড়া বেশি, ছোট পুকুরের ভাড়া কম, ওদিকে বড় পুকুরের ভাড়া অনেক বেশি, এবং বড় পুকুরে আপনাকে বড় মাছ করা যাবে। এই জন্য বড় পুকুরের ক্ষেত্রে আপনি পার ডেসিমেলে এই 10-12টা, আর ছোট পুকুরের ক্ষেত্রে আপনার হলো ওই রকম 30টা। আপনি ছোট পুকুরের ক্ষেত্রে পার ডেসিমেলে 30টা হিসাব করবেন। আপনার ওই মাঝখানে চলে যাবে আপনার 50%, 15টা চলে যাবে, আর উপরে 7টা, নিচে 7টা বা 8টা। এইভাবে আপনার রুই মাছের ক্ষেত্রে এই জিনিসটা এখন ফলো করতে হবে। এবং এইটা আপনি ধরেন যদি মনে করেন যে না আমি ওই হিসাবে আপনার যে রুই মাছ যতগুলো আসলো সেটা আপনি ওজনে কেনেন, কিন্তু ওজনে আপনাকে মেনে নিতে, ধরেন আপনি 1 মণ কিনলে আপনার চাহিদা মতো 200 মাছ হয়ে গেল, তাহলে 1 মণ কিনবেন। যদি 3 মণ কেনা লাগে 3 মণ কিনবেন। এটা ওই ওজনটা হবে যে আমার মাছের সংখ্যা বোঝার জন্য, পরিমাপ করার জন্য, কিন্তু ওজনে মাছ ছাড়া যাবে না। ওজনকে মাথায় রেখে, তাহলে আমার ফিডের ক্যালকুলেশন আমি পরে করতে পারবো না। স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো ধরেন আমার 1 একর একটা পুকুর আছে, আমার এলাকায় মোটামুটি ভাবে ধরেন রুই মাছের চাহিদা বেশি, এই কারণে আমি অর্ধেক রুই মাছ দিলাম। এখন আমার এলাকায় রুই মাছ 1100 গ্রাম, 1200 গ্রাম বা 1 কেজি প্লাস হলে বিক্রি হয়, আমি এই সাইজে উৎপাদন করতে চাইতেছি এবং আমি দ্রুত সময় বিক্রি করতে চাই। এই চিন্তা ভাবনা করে আমি ছোট সাইজের মাছই উৎপাদন করে বিক্রি করব। তাহলে আমার 1 একর জায়গাতে আমি কি গণতে মাছ ছাড়বো? না, তাহলে এখানে একটা খুব সুন্দর কথা যে আমি একটু আগে যেহেতু বললাম যে আমরা মাছ একটু বড় করবো, আবার পরে বড় করব। আপনি যেটা বলতেছেন যে আমি টোটালি আমার 1 একর পুকুর বা 2 একর পুকুর আছে, আমি ওইরকম 1 কেজি 1.25 কেজি করবো, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার প্রতি ডেসিমেলে আমি 30 কেজি পর্যন্ত মাছ যেতে পারবো। আচ্ছা, তাহলে আপনি ওই প্রতি ডেসিমেলে 30টা করেই ছাড়বেন। আচ্ছা, যেহেতু আমার ইন্ডিভিজুয়াল মাছ আমার 1 কেজি সাইজ হবে, ওখানে হয় কি যে আপনার ভাসমান মাছটা 1.5 কেজি 2 কেজি হয়ে যায়, রুই মাছটা 7 কেজি 700 গ্রাম থেকে 800 গ্রাম 900 গ্রাম হয়, ফলে অ্যাভারেজ কিন্তু 1 কেজি হয়। এই জন্য তখন আপনাকে ওই প্রতি ডেসিমেলে 30 কেজি হিসাব করে 30টা মাছ আপনি ওইভাবেই ছাড়বেন। আচ্ছা, সেটা আপনি ওই রকম 30টার ভিতরে ওই অর্ধেক আপনি রুই দিলেন, আবার বাকি 25% মানে 7টা আপনি উপরের মাছ দিলেন, 7টা আপনি নিচের মাছ দিলেন। এভাবে আপনাকে কম্পোজিশন, অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে প্রতি ডেসিমেলে আমি 25 থেকে 30 কেজি মাছ উৎপাদন করতে পারবো। এখন এই 25 কেজি মাছ আমি 3টা 24 8টা দিয়েও করতে পারি, আবার 25টা দিয়েও করতে পারি।
এটা আপনাকে ওইভাবে খেয়াল করে নিতে হবে। স্যার মোটামুটি আমরা তাহলে বড় পুকুর যদি হয় সেই ক্ষেত্রে মাছের সাইজ হিসাব করে কি সাইজে বিক্রি করবো ওই অনুযায়ী আমরা মাছ ছাড়বো, এটা আমরা হিসাব পেয়ে গেলাম। এখন স্যার আপনি অলরেডি যদিও বলছেন, আমি এখানে তার আপনাকে একটু প্রশ্ন করবো, সেটা হলো ধরেন আমার পুকুর আয়তন ছোট, 30% 50% পুকুর, আবার আমার পুকুরের পানিও কমে গেছে শীতকালীন সময়ে। এই ক্ষেত্রে পানি যদি কমে যায়, পুকুরের পানির গভীরতা যদি কমে যায়, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে পানি দেওয়ার কথা। এখন আমার পানি দেওয়ার কোনো ব্যবস্থাও নাই। একে হইলে আমার বাড়ির পালানে পুকুর হইতে পারে, বা আমার হয়তো বা ওইরকম খুব একটা এখানে মানে বাণিজ্যিকভাবে লাভবান হবে এরকম পরিকল্পনা ছিল না, আমি মাছ ছেড়ে রাখছি টাইপের। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ধন্যবাদ, খুবই সুন্দর একটা বিষয় আপনি রেজ করছেন। সেটা হলো যে আমার মাছ আছে, আমার পানির হাইট কমে গেছে, আমি শীতকালটা পার করার জন্য কি কি এডিশনাল ব্যবস্থা নিতে পারি। এটা প্রথম ব্যবস্থা হচ্ছে যে আপনার প্রথমে তো আমরা মাছ কমানোর কথা বলেই দিছি, যে আপনি যদি ভলিউম বেশি থাকে, মাছ বেশি থাকে, আপনি মাছটা কমাই নেবেন। দ্বিতীয় হচ্ছে যে পুকুরের মাঝখানে আপনাকে একটা জায়গা, ধরেন আপনি 3 মিটার বাই 3 মিটার, বা আপনার পুকুরের অবস্থা বুঝে 4 মিটার বাই 4 মিটার একটা জায়গা, সেখান থেকে কাদা সরাতে হবে। কাদা সরাইয়ে অনেক সময় দেখা যায় 1 ফিট গভীর বাড়ানো যায়, এবং 1 ফিট গভীর আপনি বাড়ায় নিলেন কাদা সরাই দিয়ে, পাশাপাশি ওখানে 4টে খুঁটি দিয়ে আপনি একটা মাচা তৈরি করতে হবে। সেই মাচাটা হবে আপনার যে আমাদের যে নারকেল গাছ আছে বা তাল পাতা আছে বা এনি হাও খাজুরের পাতা, যে কোনো পাতা দিয়ে আপনি একটা শেড দিবেন। শেড দেওয়ার উদ্দেশ্য হলো যে এই শীতকালেও যদি পানি যদি গভীরতা কম আছে, মাছটা হলো ওই গভীর জায়গায় আশ্রয় নিবে। দ্বিতীয় হলো ওই পানিটা যাতে গরম না হয়ে যায় কোনো কারণে, কারণ পানি হাইট যেহেতু কম, যদি সূর্যের আলো যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেন আরো শর্ট পড়ে যায়। এই জন্য একটা শেড দিতে হবে। এই কাজটা আপনার কচুরিপানা দিয়েও করা যায়, যে আপনার যদি মনে করেন তলায় আপনি কাদাটা সরিয়ে দিয়ে 1 ফিট গভীরতা বাড়ালেন, পাশাপাশি আপনি কচুরিপানা দিয়ে একটা ফেন্সিং করে দিলেন ওই জায়গাটা, যাতে হলো ওই জায়গাটায় মাছ আশ্রয় নিতে পারে। সব পুকুরের মাছ যখন সে প্রখর সূর্যের আলো যদি থাকে, সে যখন আনইজি ফিল করতেছে, সে তখন ওখানে আশ্রয় নিল। এইটা করা হয় সাধারণত, এই কাজটাই এই অগভীরের ক্ষেত্রে করা লাগে এবং অসুবিধা হয় না। এবং গলদা চিংড়ি এলাকায় ও গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা এই কাজটা করি, বিভিন্ন মাছের ক্ষেত্রে এই কাজটা মানে খুব সুইটেবল। এর পাশাপাশি অনেক সময় হয় যে আপনি যদি কিছু ডালপালা দিয়ে দেন, যে গভীর জায়গা একটু ডালপালা দিয়ে দিলেন, ডালপালা দিয়ে দিলেও সেটাও একটা শেল্টার হিসেবে কাজ। এই জন্য যে ডালপালা পচবে না, অর্থাৎ শুকনা, যেমন আপনার তেঁতুল গাছের ডাল অথবা বাবলা গাছের ডাল, একটু যাদের মানে ঝাঁকড়া ডাল থাকে, এই ধরনের ডাল নিয়ে শুকাইয়া তারপর আপনি পুকুরের মাঝামাঝি একটা জায়গায় দিলেন, ওটাও একটা শেল্টার হিসেবে কাজ করে এবং এই সময় ওখানেও মাছ আশ্রয় নিয়ে নিরাপদে থাকে। এইগুলো করা যায়। এছাড়া আমার ধরেন যদি মনে করেন যে কলমি লতা, অনেক সময় আমাদের অনেক এলাকায় কলমি লতা থাকে পুকুরের হয়, এই কলমি লতাও অনেক কিন্তু ঝাঁকার আকারে দেওয়া যায়। মোট কথা একটা শেল্টার আপনাকে সূর্যের আলো যাতে ডাইরেক্ট একটা অংশে পড়লো না, ওখানে মাছগুলো যে আশ্রয় নেয়, এই কাজগুলো করা যায়। স্যার মোটামুটি আমরা খুব ইম্পর্টেন্ট কথা শুনতেছিলাম, যে এই কথাগুলো আমাদের চাষি ভাইয়ের জন্য খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ, আশা করি। স্যার আমরা এখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা যখন শীতকালীন সময় মাছ চাষ করতেছি, এই সময় আমরা যখন খাবার দিই, আপনি বলছেন যে লুজ খাবার বা লিকুইড খাবার দিতে না করছেন। এই ক্ষেত্রে যদি আমি খাবার হিসেবে শুধুমাত্র অটোপুরা বা খোল অথবা দেখা যাচ্ছে ডিআরবি, এই ধরনের উপাদানগুলো শুধুমাত্র আমি সারা বছর এগুলো খাই আসছি, এখনো যদি আমি এই জিনিসগুলো দিতে চাই, আমার পুকুর আয়তন 1 একর হইতে পারে, 2 একর হইতে পারে, বা আমার ছোট পুকুর যেই পুকুর হোক না কেন, আমি বাংলা মাছ চাষ করি, এই ক্ষেত্রে আমি আসলে কিভাবে দিব বা দিতে পারবো কিনা? এটা হচ্ছে যে আমরা প্রথম পছন্দ করব যে আমরা ভাসমান খাবারটা দিব, যেহেতু আপনার শীতকালে আমরা বললাম যে কি পরিমাণ খায়। আবার অনেক সময় দেখেন যেদিন আবার কুয়াশা থাকে ওদিন কিন্তু টেম্পারেচার আরো কমে, ওর গ্রহণ কিন্তু আরো কমে যায়। তো সেই সময় যদি আমরা ডুবন্ত খাবার দিই বা নিজে বানানো খাবার যদি গোল্লা করে আমরা পানিতে থ্রো করে দিই, তাহলে এটা অনেক সময় অব্যবহৃত থাকতে পারে। আর অব্যবহৃত থাকলে 3টা ক্ষতি হয়ে যায়। একটা হলো তার টাকা তো নষ্ট হলো, দ্বিতীয় হলো যে এই যে খাবার যেটা অপচয় হবে সেটা আপনার ওখানে পচে, আর যেহেতু এটা পুষ্টি সমৃদ্ধ জিনিস, ফলে এটা পচে বেশি, পচে আপনার পরিবেশ নষ্ট করবে। এবং পরিবেশ যখন নষ্ট হবে তখন মাছ স্ট্রেসে পড়বে, আপনি দেখতেছেন মাছ খাচ্ছে, ভেসে যাচ্ছে, তো আপনি তখন মেডিসিন ব্যবহার করবেন, ফলে মেডিসিনের খরচটা বেড়ে যাবে। ফলে এই 3টা ক্ষতি হয়। আর যদি কোনো কারণে যদি খাবার কম হয়, তাহলে কিন্তু আপনার একটাই ক্ষতি হয়, সেটা হলো যে গ্রোথে কিছুটা সমস্যা। তো শীতকালে আপনাকে অ্যাভয়েড করতে হবে এই ডুবন্ত খাবার দেওয়ার ক্ষেত্রে। আর যদি ডুবন্ত খাবার আমি দেই, যেমন আপনি যেটা বললেন যে আমি কুড়া বা গমের ভুসি বা সরিষার খোল দিয়ে আমি খাবার বানায় ব্যবহার করছি, ঠিক আছে, আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলাম, কিন্তু আমি ভাসমান দিতে পারছি না, কারণ ভাসমানের খাবারের দাম বেশি। সেই ক্ষেত্রে আমরা ট্রে করে নিতে পারি, যে আপনি ধরেন ওই যে 5 ফিট দিয়ে যে কোনো নেট দিয়ে, ঘন নেট দিয়ে আমরা যদি ট্রে সিস্টেম করে নিই, তাহলে ট্রে সিস্টেমে ট্রের ভিতরে দিয়ে আসলাম, আমি যে পরিমাণে দিলাম, ধরেন আমি 2 কেজি খাবারে দিলাম বা 3 কেজি খাবারে দিলাম, আমি আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা পরে যে আমি দেখবো যে আমার ট্রেতে কি অবস্থা, বা যদি দেখি যে না মাছ খাবার রয়ে গেছে,
তাহলে ওই বাড়তি খাবারটা উঠায় নিয়ে আসাই ভালো। অথবা হলো যে আমি পরের দিন খাবারটা আমি কম দিব। আপনি যেটা বলেন যে মিহি কুড়া, গমের ভুসি বা এইটা যে নিজেদের খাবার বানানো, এটা আমি দিতে চাচ্ছি, দিতে পারেন, কিন্তু এইভাবে দিতে হবে। অথবা আপনি ট্রে না করলে আপনি বস্তার ভিতরে ভরে আপনি বাঁশের সাথে যা ঝুলাই দিন, বাঁশের সাথে ঝুলাই দিলেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখলেন যে, বা আপনি প্রথম দিন দিয়ে দেখলেন যে কতটুকু খাইছে, পরের দিন ওইটা ফলো করে। এবং যে খাবারটা দিতে হবে ওইটা ওই দিনই ব্যবহার হইতে হবে। আমাদের দেশে সাতক্ষীরা, বাগেরহাট ওইদিকে আরেকটা সিস্টেম আছে যে ওরা এরকম বস্তার ভিতরে খাবারে 3-4 দিনের জন্য দিয়ে দেয়। এইটা করা যাবে না, এইটা আবার ভুল মেথড। কারণ হচ্ছে যে আপনি যে খাবারটা দিলেন ওটা তো পুকুরের পানিতে পচবে থাকবে, যত সময় যাবে পচবে, যত সময় যাবে। তো প্রথম দিন ওটা খাবার আছে, ওইটা আপনার আমিষ, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই খাবার আছে, উপাদান আছে। কিন্তু 2-3 দিন পরে যে ওইটা পচে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সৃষ্টি হবে, দুর্গন্ধ হবে, গ্যাস তৈরি হবে, নানান প্রবলেম হবে। এই জন্যে পরিমাণটা আপনাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে যে আমি ঠিক আছে, আমি মিহি করে দেওয়া যাবে, গমের ভুষিও দেওয়া যাবে, সরিষার খোলও দেওয়া যাবে, আপনি একটা বস্তার ভিতরে দিয়ে দেন। বস্তার ভিতরে দিয়ে আপনি আটকায় রাখেন যে এটা আমার বিকেল হওয়ার আগে শেষ হচ্ছে কিনা। যদি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যদি দেখেন থেকে যাচ্ছে তাহলে পরের দিন আপনি একটু কমাই দেন। এভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। শীতকালটার ক্ষেত্রে এটা মনোযোগ দিতে হবে। এই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, যারা সার নির্ভর মাছ চাষ করতে তাদের ক্ষেত্রে কি বলবেন? সার নির্ভর মাছ চাষের ক্ষেত্রে এই সময় সার দেওয়া বন্ধ রাখতে হবে। এই জায়গায় মেইনলি আমরা তো সার নির্ভর মাছ চাষ করি, যে আমরা সিলভারটাকে বড় করার জন্য আপনার হলো ব্রিগেড, কাতল, এই 3টা মাছই প্রধানত সার। তারপরে রুইও খাই, অন্য মাছও খাই। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু সার দিয়েই মাছ চাষ করি আমরা, সেহেতু এই সময় আমার সারটা বন্ধ রাখতে হবে। কারণ সারটা দিলে আমি একটু আগে আপনাকে বলেছি যে ফাইটোপ্ল্যাঙ্কটন পরিমাণ বেড়ে যাবে, যেটা আমার মাছে খাওয়ার আগেই ওইটা ও নিজে একটা প্রবলেম সৃষ্টি করবে। এই জন্য এই সময়টাই সার বন্ধ রাখতে হবে, টোটালি সার বন্ধ। যত ধরনের সার আছে সব বন্ধ, জৈব অজৈব সব সার বন্ধ। ওকে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করতেছেন স্যার। আশা করি প্রতিটা খামারি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ইনশাল্লাহ খামারির জন্য অবশ্যই উপকার আসবে। স্যার, আমরা সর্বশেষ দিকে আমরা আলোচনায় আসে বলবো যে এখন আমরা পরিচর্যার কথা বলবো। হ্যাঁ, এখন এই অলরেডি আমরা আলোচনা করছি, তারপর আমি কিছু ছোট ছোট প্রশ্ন আমি আপনাকে করবো। যেটা আপনি বলছেন যে সার দেওয়া যাবে না, গোবর দেওয়া যাবে না, খৈল পচাই দেওয়া যাবে না। হ্যাঁ, মুরগির লিটারের ব্যাপারে যদি বলতেন যে মুরগির লিটার আমরা ব্যবহার করবো কিনা? না, এটাও তো জৈব সার, এটা তো খুবই পাওয়ারফুল জৈব, মানে এটা অন্য যতগুলো জৈব সার আমরা জানি, যেমন কম্পোস্ট একটা জৈব সার, সরিষার খোল পচালে একটা জৈব সার, গরুর গোবর একটা জৈব সার, সবগুলো জৈব সারের সাথে সবচেয়ে শক্তিমান বেশি হলো মুরগির পাখানা। কারণ এরা যে খাবারটা খায়, এরা যেহেতু আমরা খামার থেকে নিয়ে আসি, খামারে খুব পুষ্টিকর খাবার খায়, ফলে এদের যে পায়খানা সেটা খুবই হাই নাইট্রোজেন, ফসফরাস, পটাশের খুবই হাই উচ্চ মাত্রায় থাকে। এইটা দেওয়া যাবে না। এটা দিলে একই সমস্যা হবে। প্রথম সমস্যা হলো অন্যগুলা থেকে এখানে গ্যাসের সমস্যা, প্রবলেমটা বেশি হবে, ফলে আপনার ওখানে পলিউশন হয়ে যাবে, মাছ বিপদে পড়ে যাবে। এবং জুপ্লান্টন, প্রচুর জুপ্লান্টন হয়। তো জুপ্লান্টন মাছের খাবার খুবই ভালো জিনিস, কিন্তু জুপ্লান্টন নিজে তো অক্সিজেন নেয়, সারা 24 আওয়ার্সে সে অক্সিজেন কনজাম্পশন করে। ইভেন আপনার যে আমরা যে প্রোবায়োটিক্স এর কথা বললাম বা বলি, আমরা প্রোবায়োটিক্স দিলে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি হয়। তো প্রোবায়োটিক্স দিলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে পরে কিন্তু আপনার অক্সিজেনের ডেফিসিয়েন্সির সমস্যা দেখা দেয়। কারণ কোটি কোটি যে ব্যাকটেরিয়া তৈরি হলো, ও তো তার বেঁচে থাকার জন্য অক্সিজেন কনজাম্পশন শুরু। এই জন্য প্রোবায়োটিক্স দিলেও আপনার মাথায় রাখতে হবে যে আমার পানিতে অক্সিজেন প্রবলেম হয়ে যায় কিনা। সেই জন্যই এই একই কারণে আপনার যেহেতু মুরগির বিষটা দিলে আপনার অনেক বেশি জুপ্লান্টন তৈরি হয়, ফলে এটা এই সময় তো বন্ধ রাখতেই হবে, অবশ্যই বন্ধ রাখতে হবে। যদি স্যার আপনি দীর্ঘদিন আমাদের গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, সো আমরা তো আগে একটা সময় কিন্তু মুরগির লিটারের কথা বলতাম, আপনারা বলতেন, কিন্তু 2008 সালের পর থেকে তো এটা পুরোদমে গভর্নমেন্ট নিষিদ্ধ করে দিল। তারপর কিন্তু অনেকে ব্যবহার করতেছে। হ্যাঁ, সো এখন আমার প্রশ্ন হলো স্যার, আমরা সবসময় না করি, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে মুরগির লিটার ব্যবহার না করার জন্য, সেটা গরম হোক, বর্ষা হোক আর শীত হোক, সারা বছর আমরা ব্যবহার করতে না করি। এই ক্ষেত্রে আপনার মতামত কি? এখানে দেখেন সাকিব ভাই, যারা হলো এই মুরগির পাখানা ব্যবহার করে, এরা খরচটা কমানোর জন্য করে, কিন্তু মাছ চাষে প্রধান বিপদ আছে 3টা। প্রধান বড় বড় বিপদ হলো 3টা। একটা হলো যে আপনার চুরি হয়ে যেতে পারে মাছটা, একটা হচ্ছে আপনার মাছটা বন্যা এসে হঠাৎ করে বন্যা হয়ে মাছটা আপনার হয়ে যেতে পারে, অথবা একজন আপনার বিষ দিয়ে দিতে পারে। এই 3টা রিস্ক থাকে আমাদের মাছ চাষ যারা আমরা পুকুরে করি, এই 3টা রিস্ক আমাদের মাথায় থাকে। আর যে লোকটা গোবর দিচ্ছে, সেই 4র্থ রিস্কটা নিজে বানায় নিচ্ছে, যে মুরগির পাখানা দিল সেই 3টার মতো। এই 3টা যেমন আপনাকে মাছ সবচেয়ে 90% মাছ মুড়ে ফেলতে পারে, সেরকম 4র্থ রিস্কটা আপনি চাষে নিজে দিচ্ছেন। ওখানে কি রিস্ক? এখানে একটু আগে আমি বললাম যে মুরগির পাখানা খুবই পাওয়ারফুল, ফলে সেখানে সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো হঠাৎ করে গ্যাসের প্রবলেমটা, মানে ধরেন আপনি দিনটা গরম পড়লো,
ওদিন একটু স্পেশালি গরম পড়তেছে, গমটক আবহাওয়া, বলে আগেও গ্যাসের সমস্যা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন গরমটা যুক্ত হয়ে যায় বা আপনার আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে আছে, এরকম মানে সূর্যের আলো নাই, অক্সিজেন তৈরি হচ্ছে না, এরকম 2-3টে ফ্যাক্টর যখন একসাথে হয়ে যায়, তখন আমরা দেখেছি যে আপনার তেলাপিয়ার মতো মাছ, যে মাছটা এত মানে পলিউশন সহ্য করতে পারে, এইটাও আপনার টন টন তেলাপিয়া মারা যায় মানে এই মুরগির পায়খানার কারণে। এবং আমি কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট অফিসার থাকা অবস্থায় কিশোরগঞ্জে একটা এলাকায় এই কাজটা করে, এবং আমরা যখন চাষিদের সাথে আলাপ করে দেখলাম যে বেশিরভাগ চাষি সে জীবনে কোনো না কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ক্ষতিটা হয় কি যে 90% মাছ মারা যায়, এবং কোনো ওষুধ মেডিসিন কোনো কিছু দিয়ে আপনার ওই সময় মাছটা বাঁচানো যায় না। তা ফলে একজন চাষি যদি মনে করে যে আমি চতুর্থ একটা বিপদ আমার সাথে রেখে দিব, তাহলে তো আপনার আমার করার কিছু নাই। কিন্তু আমাদের এখন কথা হচ্ছে, এখন সাকিব ভাই আরেকটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ মানুষ কিন্তু সরে গেছে, এটা সরে যাওয়ার কারণটা হচ্ছে যে এখন পুকুরের ভাড়া বেড়ে গেছে। এখন আপনাকে যেহেতু ভাড়াটা আপনার বেড়ে গেছে, আর এটা যেহেতু আগের মতো লাভজনক নাই, ফলে আপনাকে এখন পুকুরে পরিকল্পিতভাবেই মাছ চাষ করা লাগে, নাই তো আপনার বিনিয়োগটা উঠবে না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। যে লোকটা আপনার মুরগির পাখানার উপর নির্ভর করে মাছ চাষ করে, তার বিনিয়োগটা রিস্কে থাকে। হয়তো কথার কথা যে সে এইবার করেছে হয়নি, বা 2-1 বলতে পারে না স্যার আমি তো 1 বছর ধরে করতেছি, অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা বিভিন্ন ফ্যাক্টর যখন এক জায়গায় হয়ে যায়, যেমন ধরেন আপনি একটা নতুন পুকুরে কাটছেন, কেটে আপনি এখন কথার কথা যে আপনি এই মুরগির পাখানা ওই বছর ব্যবহার করলেন, হয়তো ওই বছর সমস্যা হলো না, যেহেতু এটা নতুন পুকুর ছিল, অন্য জৈব পদার্থ কম ছিল, আপনি কিন্তু মুরগির পাখানা দিলে কিন্তু প্রোডাকশন কিন্তু আপনার এই নর্মাল ভালো চাষের মতো হয় না। প্রোডাকশন কিন্তু আপনি তেলাপিয়া চাষ করেন আর রুই মাছ চাষ করেন, আপনি নর্মালি খাবার দিয়ে যে মাছটা চাষ করবেন যে পরিমাণ হবে ইউনিট এরিয়ায়, মুরগির পাখানা আপনি তপস্যা করে ওই পরিমাণ হবে। এখন উৎপাদন কম হয়, আর উৎপাদন রিস্কে থাকে, এদিকে আপনার জমির পুকুরের ভাড়া বেড়ে গেছে, ফলে এখন কিন্তু 90% লোক কিন্তু সরে আসছে ওখান থেকে, আর সামান্য কিছু লোকজন বিভিন্ন এলাকায় দেখা যায়। এবং এখানে সরকার আইন করে ফেলেছে, যদি ইচ্ছা করে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিসার যে তাকে কিন্তু মৎস্য খাদ্য আইন একদম জরিমানা করে দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন দেশ তো আগাই গেছে, আমরা তো আগের থেকে এখন সেফটি ফুড, নিরাপদ খাবারের প্রতি আমরা বেশি সচেতন, ফলে এখন এগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি, এই জন্য এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। স্যার, আমরা যদি এই শীতকালীন সময়ে আপনার ভাসমান খাবার দেই, আপনি বলছেন ভাসমান খাবার দেওয়ার কথা, এই ক্ষেত্রে উপর স্তরে আমরা জানি যে ব্রিগেড কাতল থাকে, তো এই মাছগুলো কি ভাসমান খাবার খাবে কি? প্রথম কথা হচ্ছে যে শীতকালে মাছের খাবার গ্রহণ কমে যায়, নিজেই কমে যায়, খুব বেশি খেতে চায় না। আমরা দেখবেন খেয়াল করে যে আপনি যখন গরমকালে মাছের খাবার দেন, খুব লড়াচড়া করতেছে মাছ, সবাই এসে খাচ্ছে, পানি ঘোলা করে ফেলতেছে, কিন্তু শীতকালে খাবার দিলে দেখবেন একদম মাছের কোনো লড়াচড়া নাই, মানে ওর যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়, ফলে ওর খাবার গ্রহণ খুব কম পরিমাণে খায়। এটা হলো ফিড যারা নির্ভরশীল, যেমন রুই, মৃগেল, থাই সরপুটি, এইসব মাছ। আর রুই, কাতল আর ব্রিগেড তো আপনার খাবার তেমন খায়, ওরা তো ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ফিল্টার করে খায়, ফলে ওদের খাবারটা কম লাগে, অথবা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে যদি আমরা কোনো খামারে যদি চিন্তা করে যে আমার এই শীতকালীন সময় মাছের একটু গ্রোথ কম আসতেছে, তো বাজারে এরকম বিভিন্ন মেডিসিন পাওয়া যায়, যেসব মেডিসিনের কথা আপনিও জানেন যে এই মেডিসিনগুলো দিলে নাকি 2 গুণ 3 গুণ 5 গুণ গ্রোথ হয়, বা দেখা যায় খাবার লাগে না, এই ধরনের অনেক মেডিসিন পাওয়া যায়। আসলে কি এই সময় শীতকালীন সময় এই ধরনের মেডিসিন ব্যবহার করবো কিনা? সাকিব ভাই, খুব এই সময়ের জন্য আপনি প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমাদের মাছ চাষিরা প্রতারিত হচ্ছে। যে কোনো এনিম্যাল, যে কোনো প্রাণী, আপনার বাড়িতে ছাগল আছে, গরু আছে, মুরগি আছে, নানান রকম প্রাণী পালন করি আমরা, কোনো প্রাণী কিন্তু খাবার ছাড়া বড় হয় না, কোনো প্রাণী নাই যে খাবার ছাড়া বড় হবে, খাবার আপনার লাগবেই। এখন আপনি খরচ কমাতে চাচ্ছেন, ন্যাচারাল খাবার সাপ্লিমেন্ট করতে চাচ্ছেন, কোনো প্রোডাক্টে যদি ন্যাচারাল খাবার হয় সেখানে একটা আপনার খরচ কমিয়ে আসবে, খাবারের চাহিদা কমিয়ে আসবে, কিন্তু এমন কোনো মেডিসিন পৃথিবীতে আবিষ্কার হয় না, বিশেষ করে মাছের জন্য, যে মেডিসিন খেয়ে মাছ বড় হবে, এরকম কোনো ইয়ে নেই। এবং এটা একটা সম্পূর্ণ মানে খুবই প্রতারণামূলক প্রচারণা, যে আপনি এটা ব্যবহার করলে খাবার খরচ 30% কমে যাবে, বা মাছ চাষের সময় আপনার 6 মাসে যেটা গ্রোথ হয় সেটা 2 মাসে হবে। এটা হচ্ছে প্রতারণামূলক প্রচারণা। এটা আমি চাষি ভাইদের বলবো যে এই প্রতারণা থেকে সাবধান থাকতে। আপনি খেয়াল করে দেখেন যে আপনার বাসায় যে গরুটা আছে, বা আমরা যেটা এই যে মুরগি পালন করছি যারা খামারে, তারাও খেয়াল করে দেখা যাবে যে আমি খাবার না দিলে আমার মুরগি বড় হয় না, আমার খাবার না দিলে মুরগি ডিম দেয় না। তাহলে মাছ তো প্রাণী, মাছকে আমি মেডিসিন দিয়ে কিভাবে আমি এটা করবো? এটা কোনো ইউটিউব চ্যানেলের তাদের ভিউ বাড়ানোর জন্য, কোনো সেলসের লোকজন তাদের বিক্রি বাড়ানোর জন্য এই ধরনের
অপপ্রচার করছে। যেমন ধরেন আমি ভিটামিন প্রিমিক্সের কথা বললাম, ভিটামিন মিনারেলস কি কাজ করে? ভিটামিন মিনারেলস কাজটা করে তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় দেয়। তাহলে আমি যদি ভিটামিন প্রিমিক্স খাওয়াই, আমার গ্রোথ কিন্তু 5% 10% বাড়ে নাই, কিন্তু ওই যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াইছে তাতে কিন্তু আমার প্রোডাক্টের একটা ভূমিকা আছে, যে তার রোগ ব্যাধি হবে না, তাহলে আমার ক্ষতি হবে না। কিন্তু আমি যদি বলি যে এই এই ভিটামিন মিনারেলস খাওয়ালে আপনার উৎপাদন 5% 10% বেড়ে যাবে, এটা কিন্তু একদম ভুল প্রচারণা। এটা কিন্তু ইনডাইরেক্টলি ভূমিকা রাখলো আমার উৎপাদনে, ডাইরেক্ট তার গ্রোথটাকে কিন্তু বাড়িয়ে দিবে না। কিন্তু সে যদি নিরোগ থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তার ক্ষুধা থাকবে, সে খাবার খাবে, বড় হবে দ্রুত। এখানে একটা ভূমিকা আছে, কিন্তু ডাইরেক্ট কিন্তু সে মাছটাকে বড় করে না। এইরকম পরিবেশ সম্মত, যেমন ধরেন আপনি যদি ব্লিচিং ব্যবহার করেন বা চুন ব্যবহার করেন, বা আপনি অন্যান্য যে পরিবেশ উন্নয়ন করার জন্য যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, এগুলো ব্যবহার করলে পরিবেশটা ভালো হয়, পানিটা পরিষ্কার হয়ে যায়। এর ইনডাইরেক্ট ইফেক্ট হলো মাছটা পরিবেশ ভালো পেলে তার সে কমফোর্ট ফিল করবে, আনন্দ ফিল করবে, সে খাবার খাবে, সে বড় হবে। এটা ইনডাইরেক্ট ইফেক্ট। কিন্তু কোনো পরিবেশ উন্নয়নের প্রোডাক্ট যদি বলি যে এইটা দিলে, যেমন বিশেষ করে এটা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বেশি কথা হচ্ছে, এই পরিবেশ উন্নয়নের যে প্রোডাক্ট, এগুলো দিলে এর মূল উপাদান কিন্তু চুন। আপনি যদি ব্লিচিং বলেন, ওটারও মূল উপাদান চুন। আপনি অন্য যেসব নামে যে প্রোডাক্টের নাম আমরা শুনি, ওগুলা কিন্তু সবই চুন দিয়েই তৈরি। তা আপনি যে ডাইরেক্ট চুন দেন যে উপকার, ওসব প্রোডাক্ট দিলেও অনেকটা সেই উপকার। তো পরিবেশ যদি ভালো হয়, তাহলে আমরা বললাম যে ওখানে গ্যাসের সমস্যা দূর হয়ে যাচ্ছে, ওখানে আপনার পানিটা পরিষ্কার হচ্ছে, ফলে ন্যাচারাল খাবার বলেন আর পরিবেশটা বলেন, দুই দিকেই উন্নয়ন হচ্ছে, ফলে ইনডাইরেক্টলি মাছের গ্রোথের উপর একটা প্রভাব পড়ে। কিন্তু আমি এইটা দাবি করতে পারি না যে আমি চুন প্রয়োগ করলে আমার খাদ্য খরচ 10% কমে যাবে। কোনো চাষি যদি এটা বিশ্বাস করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ সে খাবার কম দিবে। আর সে যদি খাবার কম দেয়, মাছ খাবার কম খাবে। কিন্তু কোনো প্রোডাক্ট আছে যেগুলো ন্যাচারাল খাবার তৈরি করে পুকুরে, যেমন ধরেন আপনার এখন হিউমিক অ্যাসিড একটা আসছে। এখন হিউমিক অ্যাসিড দিলে এই প্লান্টের গ্রোথ বাড়ে। আমার যেহেতু ফাইটোপ্ল্যাঙ্কটন প্লান্ট মানে উদ্ভিদ, ফলে হিউমিক অ্যাসিড যদি আপনি পুকুরে দেন, তাহলে আপনার ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন বাড়বে। আর ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদন যদি বাড়ে, তাহলে তো আমার মাছে খাবে, তাহলে তো আমার খাবারের একটা সাশ্রয় হবে। এটা ঠিক আছে, কিন্তু ন্যাচারাল খাবার তৈরি করে না। এইরকম প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি যে এটা দিলে আপনার হলো পরিবেশ ভালো হবে বা হবে, গ্রোথ বাড়বে এবং খাবার খরচ কমে যাবে, তাহলে যেটা একেবারেই প্রতারণামূলক প্রচারণা। আপনাকে খেয়াল করতে হবে, চাষি ভাইদের খেয়াল করতে হবে যে এই প্রোডাক্টের ফাংশনটা কি। এটা কি আমার ন্যাচারাল খাবার তৈরি করে? হ্যাঁ, ন্যাচারাল খাবার তৈরি করলে কিন্তু আপনার সাপ্লিমেন্টারি খাবারের একটা সাপ্লিমেন্ট হবে, যে আমার সাপ্লিমেন্টারি খাবার কম লাগবে, আমার খাবারে একটা উপকার করবে, মাছের গ্রোথ একটা উপকার করবে। আর যদি ন্যাচারাল খাবার তৈরি না করে কোনো প্রোডাক্ট, তাহলে এটা কোশ্চেন কালো বিশ্বাস করা যাবে না যে এই প্রোডাক্ট দিলে আমার মাছ বড়। এটাই মোটামুটি চাষি ভাইরা এই জায়গায় কিন্তু ভুল করছে। এবং আপনি চাষি ভাইদের দোষ দিয়ে কি হবে? প্রচারেই তো প্রোডাক্ট এমন ভাবে প্রচার করা হচ্ছে, এবং অনেক সময় স্কুলের মাস্টার, অনেক সময় মৌলবী, অনেক সময় শিক্ষিত মানুষ, ডাক্তার, নানান রকম পরিচয় দিয়ে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে একটু সচেতন নাগরিক না হলে সে ওই প্রোডাক্টটা ব্যবহার করছে। আর যে বিক্রি করতেছে সে কিন্তু বেশি বিক্রি করতে চায় না, সে কিন্তু চাষির কাছে একবারই বিক্রি করতে চায়, কারণ ও একবার বিক্রি করলে জানবে যে এটাতে কোনো কাজ হয় না। কিন্তু আমাদের দেশে যেহেতু চাষির সংখ্যা অনেক বেশি, প্রায় আপনার 2.5 লক্ষ 3 লক্ষ মাছ চাষি একেবারে সরাসরি জড়িত, 13 লক্ষ পুকুর আছে, তাহলে আপনার কত চাষি? প্রত্যেকে চাষির কাছে যদি একবার করে বিক্রি করতে পারে, তাহলেই তো তার ব্যবসা হয়ে গেল। এই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের প্রোপাগান্ডামূলক প্রচারণা হচ্ছে। মূল কথা হলো আপনি ভালো খাবার দিবেন, ভালো পরিবেশ দিবেন, আপনার মাছ, এর বাইরে কোনো ফর্মুলা নাই। আমরা মোটামুটি খুব সুন্দর আলোচনা শুনতেছিলাম স্যারের কাছ থেকে। আমি তারপর মাঝে মাঝে ডিস্টার্ব করতেছি স্যারকে। স্যার, আমার সর্বশেষ একদম চাষি ভাইয়ের পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে আমার পুকুরের পানি মোটামুটি মোটা হয়ে গেছে বা গাঢ় হয়ে গেছে, বা আমার পুকুরের পানিতে প্লাঙ্কটনের পরিমাণ বেড়ে গেছে এই শীতের সময়, যেহেতু এই সমস্যাটা বেশি হয়ে থাকে, বা আমার পুকুরের পানি দেখা যাচ্ছে যে এখানে ইউগ্লানা তৈরি হয়ে গেছে বা পুকুর পানি লাল হয়ে গেছে, তো এই সময়টাই আমি কি টোটাল খাবার বন্ধ রাখবো কিনা, বা আমার করণীয় কি? ধন্যবাদ। এইটা একটা সাধারণ সমস্যা আপনি বলেছেন, যে একটা গাঢ় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন বলেছিলাম যে শীতকালে আপনি যে করণীয় কাজের ভিতর, আমরা বলছি যে প্রতি মাসে একটু হালকা করে চুন দেওয়ার জন্য। চুন দিলে এই ভারী ভাবটা কমে যায়। আর দ্বিতীয় হলো যে ইউগ্লিনা যেটা লাল স্তর পড়ে যায়, এটা একটা সিজনাল সমস্যা, এবং এটা যদি সারা পুকুরে ছড়িয়ে থাকে, সারা পুকুরটা কাভার দিয়ে আছে, তাহলে আপনার দুটো ক্ষতি হবে। একটা ক্ষতি হলো যে সূর্যের আলো ভিতরে আর যেতে পারে না, ফলে ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটন যে আপনার যে সালোক সংশ্লেষণ সেটা বন্ধ হয়ে যায়, অক্সিজেন ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ক্ষতি হলো যে এই যে স্তরটা পড়ে গেল, এখন যে বাতাস থেকে যে অক্সিজেন পানিতে নর্মালি যুক্ত হয়, ওইটা যুক্ত হতে পারে না। বাতাস এবং পানির সাথে একটা পর্দা পড়ে যায়, ওটা বিভাজন করে দেয়। এই জন্য এইটার ক্ষেত্রে খুব একটা মেডিসিনাল
খরচ দরকার নেই। এখানে অনেকে আপনার হলো রসুনের কথা বলে বা অন্য খরচ করার দরকার নেই। এটা বেটার হলো আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন দিনের কোনো না কোনো সময় এটা বাতাসে এক কর্নারে নিয়ে যায়। তো আপনি যখন বাতাসে এক কর্নারে নিয়ে যাচ্ছে তখন আপনি এটা বুদ্ধিমানের কাজ হলো যে আপনি ঘন একটা নেট দিয়ে এটা উঠাই ফেলে দেন অথবা প্লেট দিয়ে উঠাই ফেলে দেন। আপনি উঠান, এটা উঠান, মাঝে মধ্যে উঠাই ফেলে দেন এবং অনেকদিন ধরে থাকে। এই প্রবলেমটা হলে বিশেষ করে সাকিব ভাই এটা প্রবলেমটা হয় যে পুকুরটা উর্বর, যে পুকুরটা একটু বহুদিন ধরে খনন বা খনন করা হয় নাই, সংস্কার করা হয় নাই, জৈব পদার্থ বেশি আছে, সেই পুকুরগুলোতে এই সমস্যাটা হয়। এবং এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে দিনের কোনো না কোনো সময় সে কিনারে আসে, কিনারে জমে, তখন আপনি জাস্ট উঠাই ফেলে দেন। আর যদি দেখা যায় যে মানে আমার সারা পুকুরে ছড়ানো নেই, একটা কর্নারে আছে, একটা পাশে আছে, তাহলে কিন্তু আমি আপনাকে বললাম যে দুটো ক্ষতি হয়, যে দুটো ক্ষতি একটা ক্ষতিও হবে। এই জন্য লাল স্তরটা অতটা সমস্যা না। আর নর্মালি তো আমরা শীতকালে খাবার কম দেবো, কিন্তু লাল স্তর পড়লেও আমাদেরকে ওই 3 ভাগের 1 ভাগ খাবার আমাদেরকে চালিয়ে যেতে হবে, খাবার দিতে হবে। কারণ মাছ যে দৈনন্দিন যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে হবে। পূরণ না করলে মাছের, যেমন কিছু মাছ যেমন পাঙাশ, এগুলোর গ্রোথ পিছন দিকে চলে যায়, মানে ওজন কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কার্যজাতীয় মাছের ক্ষেত্রে আমার ওজন কমার ভয় কম, কিন্তু তারপরেও তার দৈনিক যেটা চাহিদা সেটা দিতে আপনি কম দিলেন, অসুবিধা নেই। আপনি যেদিন কুয়াশা বেশি থাকে, শীত বেশি থাকে, সেদিন আপনি আরো কম খাবার দেন। তাহলে স্যার মোটামুটি আমরা খাবার বন্ধ রাখবো না, খাবার দিতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, আমরা খুবই মানে ইম্পর্টেন্ট খুব আলোচনাগুলো শুনলাম যে আপনার কাছ থেকে, যে একজন কৃষক ভাই যদি শীতকালীন সময় নিয়ে বেশি চিন্তিত থাকে, সেখানে তার প্রথম করণীয় আপনি বলছেন যে উনি যাতে চিন্তিত না হন এবং উনি যাতে শীতকালীন যে প্রিভেনশন গুলো নেওয়া লাগে সেই জিনিসগুলো যাতে উনি অনুসরণ করেন। আর পাশাপাশি আপনি ভিডিওর শুরুতেই একদম কি করা লাগবে না সেই সম্পর্কে আলোচনা করছেন। স্যার, আমরা আজকে আলোচনা একদম শেষ পর্যন্ত চলে আসছি। আমাদের কৃষক ভাইদের নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, যে শীতকালীন সময় মাছ চাষ করতেছেন, অ্যাকচুয়ালি এইভাবে করে আসছেন, আপনি টোটাল বলছেন, যদি আপনার সর্বশেষ কিছু বলার থাকে। ধন্যবাদ। আমার মনে হয় যারা আমরা মাছ চাষের সাথে জড়িত, শীতকাল একটা সমস্যা, এটা মাথায় রাখতে হবে, যেটা একটা সমস্যার পিরিয়ড, কিন্তু এমন কিছু না যে আপনি মাছ চাষ সমস্যা হয়ে যাবে। আমরা নর্মালি তো পুকুরে চুন দিই, আমরা শীতকালে একটু বেশি করে চুন দিব যাতে আমার ক্ষত রোগটা না হয়। রোগটা না হলেই তো আপনার সমস্যা নেই। এবং আমি একেবারে আমরা এখনো মাছ চাষের সাথে জড়িত, আমরা দেখেছি যে যদি আমরা প্রিভেন্টিভ মেজারগুলো নেই তাহলে কোনো সমস্যা হয় না। এই জন্যই কারণ মানে একেবারে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার নর্মাল মাছ চাষটা করেন এবং আমরা যে সুপারিশগুলো করেছি বা যে প্রিভেন্টিভ মেজারগুলো বলেছি, যতটুকু পারেন আপনি ফলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর আমরা হলো যে বিশেষ করে পানিটার দিকে মনোযোগ রাখতে হবে, একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে পারলে কিন্তু অনেক কিছু। আমরা যতগুলো বলেছি, আপনি যে কোনো চাষি যদি আসলে সাকিব ভাই যদি সকালবেলা একটু পানি দেয় না 2 ঘন্টা করে, তাহলে ওই যে রেগুলার যে আমরা অনেক কথা বলেছি অত কিছু না করলেও কিন্তু তার মাছ ভালো থাকবে, এটা কিন্তু নিশ্চিত। এবং পানি দেওয়াটা কিন্তু কঠিন কাজ না। ধরেন আমরা যারা মাছ চাষ করি, বেশিরভাগ সবারই বোরিং আছে এবং বোরিং এর পানি যেতে, অনেকের সমস্যা আছে আয়রন সমস্যা। যদি আয়রন সমস্যা থাকে তাহলে একটা জিনিস করতে পারে, ধরেন মেশিনে পানি উঠতেছে, এই পানিটাকে ঘুরাইয়া পুকুরের চারিদিক দিয়ে ঘুরাই নিয়ে এসে ওই পাশে নিজে ফেলাতে হবে। তাহলে এই যে পানিটা স্রোত আকারে আপনার এই যে খালের ভিতর দিয়ে গেল, খালটা যদি আপনি পলিথিন দিয়ে আপনি মুড়াই দেন, তাহলে এই পলিথিনের উপর দিয়ে যখন পানিটা যখন চারিদিকে পুকুরের চারিদিক দিয়ে ঘুরে এসে পুকুরে পড়ে, তখন আয়রনের অনেকখানি ফেরাস ফেরিক হয়ে যায়, ফলেও পুকুরে আর ওইটা ক্ষতি করে না, অনেকখানি কেটে যায়। এইভাবে আপনি ধরুন তেলাপিয়া চাষ করে, পাঙাশ চাষ করে, যে কোনো মাছ চাষে সে যদি 2 ঘন্টা পানি দিতে পারে, তাহলে আপনার ওই প্রোবায়োটিক্সও লাগবে না, জীবাণুনাশক আমার ধারণা কিছুই লাগবে না। দেখবেন আপনার মাছ ভালো আছে, সব দিক দিয়ে ভালো থাকবে। তো আমার মনে হয় যে সাকিব ভাই, এই আপনি যে আলোচনাটা করলেন বা আপনি যে আলোচনাটা তুললেন চাষিদের জন্য, আমরা বলবো যে একটু মনোযোগ দিয়ে এগুলা যদি আপনি মাঝে মধ্যে দেখেন, তাহলে আপনার অনেক যে কোনো মাছ চাষির এটা অনেকগুলো উপকার হবে। সকলে আমাদের স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন। স্যার এখনো ইয়াং আছেন এবং খুবই এনার্জেটিক একজন মানুষ, আপনাদের জন্য এখনো কাজ করে যাইতেছেন। স্যারকে নিয়ে আমরা আরো একটা আলোচনা করবো, যেখানে আমরা আলোচনা করবো মাছের রোগ ব্যাধি নিয়ে, অর্থাৎ শীতকালীন সময় যেসব মাছের রোগ ব্যাধি হইতে পারে, এই রোগ ব্যাধি হলে আমরা কি কি ট্রিটমেন্ট করবো বা রোগ ব্যাধির জন্য আমরা কি কি কাজ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।